ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফটোশপ। ফটোশপ পার্ট 1। তো ফটোশপ শেষ করতে আমাদের আনুমানিক 4টা ক্লাস লাগবে, এবং এই 4টা ক্লাস আমি পরিপূর্ণভাবে ফটোশপ শেখাবো। তো ফটোশপ মোটামুটি কঠিন, যথেষ্ট কঠিন, বাট আমি খুব সহজভাবে শেখাবো। নাম্বার 1, আমি শুধুমাত্র আমার ক্লাসগুলো করলেই আপনার ফটোশপ অনেক ভালোভাবে শেখা শেখা হয়ে যাবে। আমি একটা বিষয়কে কয়েকবার করে বুঝাবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝাবো, এমন ভাবে বুঝাবো যেন আপনার মাথায় জিনিসটা সেট হয়ে যায়। শুধু আপনি আপনি আমার ক্লাসটা দেখলেই ফটোশপ আপনার প্রায় মুখস্থর মতো হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি যে ক্লাসগুলো নেব, প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে সেই সেই কাজগুলো আমি যেগুলো দেখাবো, এক্স্যাক্টলি সেগুলা, আমি যা যা করবো এক্স্যাক্টলি তা তা আপনাকে করে ফেলতে হবে। যদি আপনি আমার ক্লাস করেন এবং আমি যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো যদি আপনি করে ফেলেন, আমি বলবো না যে এটা হোমওয়ার্ক, বলবো না যে আগামী দিন এগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, এটা বলবো না। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হলো আমি যা যা করেছি ক্লাসের মধ্যে আপনিও হুবহু তা তা করে ফেলবেন। ওকে? যদি আপনি আমার ক্লাসগুলো ভালোভাবে দেখেন, আমার ক্লাসটা করবেন, ক্লাসের রেকর্ডটা একবার বা দুইবার দেখবেন, এবং আমি যা যা করেছি হুবহু তা তা আপনি করে ফেলবেন। এবং করতে যদি কোনো প্রবলেম হয়, আমি পরের দিন তো আমি সাপোর্টে আসি, আমাকে যে কোনো কিছু আমাকে দেখাবেন। ব্যাস, আপনার ফটোশপ শেখা হয়ে যাবে। এবং ফটোশপ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি ফটোশপ নিয়ে আপনি কাজ করতে পারবেন আলাদাভাবে। আবার যদি মনে করেন যে না, ফটোশপ নিয়ে আপনি আলাদাভাবে কাজ করবেন না, তাহলে যে কোনো কাজের ক্ষেত্রেই ফটোশপ লাগবেই। ফটোশপ হলো তেলের মতো বা পেঁয়াজের মতো। হ্যাঁ, যে কোনো কিছু রান্না করতেই যেমন পেঁয়াজ লাগে, ঠিক যে কোনো ধরনের কাজ করতেই, আপনি ফ্রিল্যান্সিং করেন, অফিসিয়াল কাজ করেন, যেটাই করেন না কেন, কম্পিউটার নিয়ে যে কোনো কাজ করতে গেলেই আপনার ফটোশপ বা গ্রাফিক ডিজাইন লাগবেই লাগবে। তো আপনি ফটোশপ নিয়ে কাজ করেন বা না করেন, ফটোশপ আপনাকে জানতেই হবে, এবং ভালোভাবেই জানতে হবে। তো নর্মালি একটা ফটোশপের বিভিন্ন জায়গাতে ফটোশপের কোর্স করানো হয়। কমপক্ষে 3 মাস, কোথাও কোথাও 6 মাস মেয়াদী কোর্স করানো হয়। সেই 3 মাস এবং 6 মাস মেয়াদী কোর্সটা আমরা করব মাত্র 15 দিনে। এবং 15 দিনে ওই 3 মাস বা 6 মাস মেয়াদী কোর্সে যত ডিটেলস ভাবে শেখানো হয়, তার চাইতে অনেক অনেক বেশি ডিটেলস আমি এখানে শেখাবো। এবং তার চাইতে অনেক ডিপলি আমরা এখানে বুঝবো, এবং অনেক সহজভাবে আমরা শিখবো। আপনি কম্পেয়ার করতে পারবেন, যেখানে 6 মাসে শেখানো হয় সেইখানকার কতটুকু ডিটেলস শেখায়, আর আমাদের কতটুকু ডিটেলস শেখায়। আর বিষয়টা হলো সহজভাবে শেখানো। যেমন ফটোশপ, আপনারা ইন্টারনেটে হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, কিন্তু সেই টিউটোরিয়ালগুলো দেখতে গেলে মাথা ঘুরে যায়, কারণ অনেক কঠিনভাবে বোঝানো হয়েছে। আমি সহজভাবে বুঝাবো, যেন আপনার মাথায় খুব সহজে জিনিসটা ক্যাচ করতে পারে, এবং আমরা অনেক বিস্তারিতভাবে প্রত্যেকটা আইটেম ধরে ধরে অনেক বিস্তারিতভাবে আমরা শিখবো, যেটা আপনি ইন্টারনেটের আর কোথাও এত ডিটেলসলি হয়তো নাও পেতে পারেন। তো ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, বুঝতে Yes, পারছি। sir. জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। জাযাকাল্লাহ। Yes. তো আপনি যদি আর কোনো কিছু নাও জানেন, শুধু যদি ফটোশপটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা খুব কঠিন কোনো কাজ না। আপনারা অনেককেই দেখবেন শুধুমাত্র ফটোশপ পারে, দুনিয়াতে আর কোনো কিছু পারে না, শুধু ফটোশপ পারে। এই যে বিভিন্ন প্রেসের দোকানে, রাস্তার মোড়ে, আপনার বিভিন্ন জায়গাতে, এগুলো তো সহজ মানে উদাহরণ। বাট বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন পত্রিকাতে একজন গ্রাফিক ডিজাইনার 2-3 লক্ষ টাকাও স্যালারি পায়। শুধুমাত্র গ্রাফিক ডিজাইন জেনে অনেক ভালো ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, অনেক বড় বড় কোম্পানিতে ফ্রিল্যান্সিং কাজ করা যায়, অনেক বড় বড় কোম্পানিতে বাংলাদেশে চাকরি করা যায়, আবার স্বাধীনভাবেও ইনকাম ইনকাম করা যায়। তো আমি শুরু করছি। আগামী 15 দিন আমরা পরিপূর্ণভাবে মানে মন নিবিষ্ট করব শুধুমাত্র ফটোশপ। ফটোশপ ছাড়া আমরা দুনিয়াতে আর কোনো কিছু বুঝবো না, কোনো কিছু জানবো না, কোনো কিছু বুঝি না, কোনো কিছু জানি না, শুধু ফটোশপ। ওকে, লেটস স্টার্ট। তো দেখেন, আমরা ফটোশপ স্টার্ট করার জন্য আমাদের প্রথমত লাগবে, আমাদের ফটোশপ কিভাবে ডাউনলোড করবেন এবং ফটোশপ কিভাবে ইনস্টল করবেন, এটা আমি গত ক্লাসে বলেছি। প্রথম ক্লাস আমরা শিখেছি ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করবেন। এরপর দেখেন, আমরা ফটোশপ স্টার্ট করব, এখান থেকে যাব ফটোশপ 2021। তাহলে আমি যে ভার্সন দিয়ে কাজ করতেছি এটা হলো ফটোশপ 2021। ঠিক আছে, ফটোশপ 2021। আমি ফটোশপ 2021 আমি ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করার আগে আমি কিছু জিনিস আমি দেখাই। ফটোশপে আমাদের কিছু এলিমেন্টস লাগবে।
যেমন আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, আমাদের ওয়েবসাইট থেকে আসবো অন্যান্য পেজ, অন্যান্য পেজ থেকে অল সফটওয়্যার। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থেকে অন্যান্য পেজ, অন্যান্য পেজ থেকে কোথায়, অল সফটওয়্যার। অল সফটওয়্যার, আমরা এই পেজে আসবো। এই পেজে আসার পর এই যে দেখেন সকল ফ্রিল্যান্সিং সফটওয়্যার, এই যে এখানে অ্যাডোব ফটোশপ 2021 ডাউনলোড লিঙ্ক, এটা না, এই যে এটা অল ফটোশপ ফটোস ডাউনলোড লিঙ্ক। অল ফটোশপ ফটোস ডাউনলোড লিঙ্ক মানে আমাদের প্র্যাকটিস করার জন্য যতগুলা ইয়া লাগবে, প্র্যাকটিস করার জন্য যতগুলো ছবি লাগবে সবগুলো ছবি আমি এখানে দিয়েছি। আপনারা সবাই ভালোভাবে দেখেন, আমি আবারও দেখাচ্ছি। outsourcinghelp.net, তারপর আপনারা এখানে আসবেন অন্যান্য পেজ, অন্যান্য পেজ থেকে অল সফটওয়্যার। ঠিক আছে, অল সফটওয়্যার এখানে আসবেন। এখানে আসার পর একটু নিচে, একটু নিচে এই যে এটা অল ফটোশপ ফটোস ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের প্র্যাকটিস করার জন্য যতগুলো ফটো আমাদের লাগবে সবগুলো ফটো আমি এখানে দিয়েছি। এই ধরনের ফটো আপনি নেটে সার্চ করলে হাজার হাজার পাবেন। ঠিক আছে, বাট আমি এগুলো দিচ্ছি আপনি আপনার সুবিধার জন্য। তো আপনি যদি চান যে কফি কাপ, কফি কাপ লিখে যদি গুগলে সার্চ করেন তো আপনি অনেক হাজার হাজার কফি কাপ পাবেন, তাই না? তারপর এই যে বক্সের ছবি লিখে, বক্স ফটো লিখে সার্চ করলে হাজার হাজার বক্সের ছবি পাবেন। হ্যাঁ, তো যাই হোক আমি আপনাদের সুবিধার জন্য দিয়েছি, আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, অথবা আপনি চাইলে গুগল থেকে সার্চ করে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো দেখুন আমি আজকের ক্লাসের জন্য আমি কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি। আহ, দেখুন, তারপরে আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি ফটোশপ শুরু করছি, তাহলে আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফটোশপের প্র্যাকটিস করার জন্য কিছু ছবি লাগবে, আমি কিছু ছবি এখানে ডাউনলোড করে নিলাম, আপনারা সবগুলো ছবি ডাউনলোড করে নেবেন, পর্যায়ক্রমে সবগুলো ছবি আমাদের লাগবে। আচ্ছা, তো দেখুন এখন আমরা ফটোশপে স্টার্ট করব। ফটোশপে স্টার্ট করার জন্য আমরা যাব কোথায়, আমরা যাব হলো স্টার্ট, স্টার্ট থেকে অ্যাডোবি ফটোশপ 2021। তাহলে আমি যে ভার্সন দিয়ে প্র্যাকটিস করতেছি, যে ভার্সন দিয়ে আমি শিখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2021। যারা 2021 ডাউনলোড করতে পেরেছেন, ইনস্টল করতে পেরেছেন, তারা আমি যেভাবে দেখাচ্ছি সেটার সাথে হুবহু মিল পাবেন। আর যাদের ফটোশপ অন্য কোনো ভার্সন আপনারা ব্যবহার করতেছেন, তারা 90% থেকে 95% মিল পাবেন। ঠিক আছে, হয়তো 5% মিল পাবেন না, ওটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। তো দেখেন আমরা আসলাম স্টার্ট, স্টার্ট থেকে ফটোশপ 2021। ফটোশপ 2021 ওপেন হচ্ছে। ঠিক আছে, ওপেন হলো। ওপেন হওয়ার পর আমাদেরকে এখানে দেখা বলতেছে, দাঁড়ান, হ্যাঁ, তো আমাদেরকে এখানে বলতেছে আপনি এগুলো বাদ দিন, এগুলো আপনার ক্ষেত্রে আসবে না। এখানে আমাদের বলতেছে ক্রিয়েট নিউ এবং ওপেন, ক্রিয়েট নিউ এবং ওপেন। ওকে, তো আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ। দেখেন ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর মানে আমরা নতুন একটা ক্যানভাস আমরা তৈরি করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমরা পাচ্ছি রিসেন্ট, সেভড, ফটোস, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। তাহলে দেখেন প্রথমত হলো ফটো, এগুলো কিছু না, রিসেন্ট, এগুলো আপনার যা করছেন এগুলো রিসেন্টলি আসবে, যেগুলো আপনি সেভ করছেন সেভগুলো আসবে, মানে আপনি যা যা সেভ করেছেন ফটোশপে সেগুলো এখানে আসবে। আর মানে রিসেন্ট যেগুলো কাজ করেছেন সেগুলো এখানে আসবে। মূলত আমাদের এখান থেকে শুরু। ফটোস, ফটোসে দেখেন আপনি যে ক্যানভাসটা নেবেন সেই ক্যানভাসের সাইজ কত দেওয়া আছে, 7x5, 3x2 ইঞ্চি, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ, বিভিন্ন রকমের সাইজ এখানে এখানে দেওয়া আছে। তো আমি যদি চাই 7x5, এই যে 7x5 এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে ক্রিয়েট, নিচে আছে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে 7x5, এদিকে 7 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, 7x5 একটা কি একটা স্ক্রিন আমার ওপেন হয়ে গেল, একটা ক্যানভাস ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ক্যানভাস। ঠিক আছে, আচ্ছা এটা এখানে ওপেন করা থাক, আমি এখন আরেকটা ওপেন করব। আরেকটা ওপেন করার জন্য আমি যাব ফাইল, ফাইল থেকে ওপেন, ফাইল, ফাইল থেকে ওপেন। ঠিক আছে, ওপেন করার জন্য অথবা সরি ওপেন না, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ। আবার আমি এটা পাচ্ছি রিসেন্ট, সেভড,
ফটোস, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মানে বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন রকমের সাইজ এখানে দেওয়া আছে। যেমন ফটো, বিভিন্ন ফটোর সাইজ এখানে আছে, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ঠিক আছে, অনেকগুলো কি। আবার পোর্ট্রেট দেওয়া আছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আবার প্রিন্ট, বিভিন্ন প্রিন্ট পেপারের জন্য, লেটারের জন্য কত 8.5 ইন্টু 11 ইঞ্চি। হ্যাঁ, লিগেল লিগেল পেজের জন্য এত। ট্যাবলেট A4, A4 মানে হচ্ছে 210 ইন্টু 297 মিলিমিটার। হ্যাঁ, A5, A5 কত, A6 কত। হুম। তারপর দেওয়া আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আপনি আর্ট করার জন্য, ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য, এই যে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল, 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল। তারপর এই যে ওয়ান, মানে 1080, 1920 ইন্টু 1080। ওয়েবসাইটের বিভিন্ন পেজ তৈরি করার জন্য, ওয়েব মোস্ট কমন, মানে ওয়েব পেজ তৈরি করা 1920 ইন্টু 1080, 1440 ইন্টু 900। বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে। মোবাইলের বিভিন্ন ব্যানার তৈরি করার জন্য, বা মোবাইলের জন্য বিভিন্ন মোবাইলের উপযোগী বিভিন্ন কি গ্রাফিক্স তৈরি করার জন্য, আইফোনের জন্য গ্রাফিক্স তৈরি করবেন, iPhone 7-এর জন্য, iPhone 8, 7, 6, আইপ্যাড, এটা সেটা বিভিন্ন কিছু এখানে কি দেবো। আই ওয়াচের জন্য এখানে তৈরি করবেন, ম্যাকবুকের জন্য তৈরি করবেন, বিভিন্ন ডিভাইসে দেখার উপযোগী করে বিভিন্ন সাইজের গ্রাফিক ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। ফিল্ম অ্যান্ড ভিডিও, আপনি বিভিন্ন ভিডিও তৈরি করবেন। এখানে আপনি বিভিন্ন ছোটখাটো ভিডিও তৈরি করতে পারবেন, মানে ইনফোগ্রাফিক্স। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফটোতে আসলাম। ঠিক আছে, ফটোতে এসে আমি এর আগে নিয়েছিলাম 7/5, এখন আমি নিচ্ছি 6/4। ঠিক আছে, 6/4 নিয়ে নেওয়ার পরে ওকে, ক্রিয়েট। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা নিলাম, এখানে এখানে আরেকটা নিলাম, ক্যানভাস। আমি ক্যানভাস আরেকটা নিচ্ছি। ফাইল, ফাইল থেকে আবার নিউ। ঠিক আছে, ফাইল থেকে আবার নিউ। আবার আমি গেলাম প্রিন্টে, প্রিন্ট থেকে আমি গেলাম A4, A4-এ গিয়ে, A4-এ গিয়ে আবার ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েট। তাহলে আমি আরেকটা পেয়ে গেলাম। এইভাবে আমার যতটা ইচ্ছা ততটা আমি নিউ পেজ আমি ক্রিয়েট করতে পারবো। নিউ পেজ আমরা তখন শিখলাম যে আমরা ফটোশপে আমরা নিউ পেজ কিভাবে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা ফটোশপে নিউ পেজ ক্রিয়েট করার জন্য আমরা আসবো কোথায়, ফাইল, ফাইল থেকে নিউতে আসার পরে এই যে ফটোস, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, আমরা কি তৈরি করতে চাই সেটার উপর ভিত্তি করে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আমরা সেই সাইজ অনুযায়ী আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা একটা তৈরি করছিলাম কি, 7x5। আচ্ছা, আমি এখন ওদের যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটে আমি তৈরি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার মতো করে আমি একটা ডিজাইন তৈরি করব। মনে করেন আমি একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি। এই মনে করেন আহ উপরে হচ্ছে কত, এই 8, আর নিচে হচ্ছে 4। 8/4-এর আমি একটা 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি ফাইল, ফাইল থেকে নিউ থেকে, এখানে কোনো কিছু আমার পছন্দ হচ্ছে না। আমার এটা হলো কত, 8/4। তাহলে 8/4 করার জন্য আমি কি করব, আমি এখানে আসবো। এই যে ডান পাশে দেখেন, হোয়াইট কত, হোয়াইট হলো 8। 8, 8 কি ইঞ্চি, পিক্সেল, ইঞ্চি, এটা সেটা অনেক কিছু আছে। আমি দিলাম 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি। ওকে, 8 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা পেজ আমি তৈরি করলাম, 8/4। রেজুলেশন কত, 300। রেজুলেশন যত বেশি হবে ছবিটা তত বেশি ক্লিয়ার হবে, তত বেশি ডিটেলস হবে। রেজুলেশন যত কম হবে ছবিটা তত বেশি কোয়ালিটি কম হবে। তো অনেক কাজের জন্য আমাদের রেজুলেশন হাই হাই দরকার হয়, অনেক অনেক কাজের জন্য রেজুলেশন লো দরকার হয়। তারপর হচ্ছে কালার মোড হচ্ছে RGB। এখানে বিভিন্ন রকমের কালার মোড আছে। RGB, CMYK, যেমন আপনি যদি কোনো কিছু প্রিন্ট করেন তাহলে আপনি CMYK তে আপনি কি করবেন, এই কালারটা আপনি দিবেন। RGB হলো, অনলাইনে যদি আপনি দেখেন তাহলে RGB-টাই বেটার, আর যদি প্রিন্ট করেন তাহলে CMYK। ওকে, যাই হোক। তারপর হচ্ছে 8 বিট, এখানে বিভিন্ন বিট আছে, যত বিট বেশি হবে তত ছবিটার কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে, বাট এটার জায়গা, ওটার সাইজটা লার্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট হবে নাকি ব্ল্যাক হবে, নাকি ব্যাকগ্রাউন্ড কালার হবে। হ্যাঁ, মোটামুটি এগুলো যা আছে ডিফল্ট তাই রাখবেন, এগুলো খুব একটা চেঞ্জ করতে হয় না। শুধু আপনি হোয়াইট এবং হাইট এই দুটো চেঞ্জ করে দিবেন। করে দেওয়ার পরে দেন কি আমরা ওকে করব। আমরা এখানে আমরা এখানে ওকে করলাম। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8/4 আমাদের মতো করে। হ্যাঁ, আবার আমি আরেকটা করতে চাচ্ছি, ফাইল, ফাইল থেকে নিউ থেকে আমি আবারও এখানে করতে চাচ্ছি পিক্সেল দিয়ে।
1280 ইন্টু 720, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে পিক্সেলটা এখানে সিলেক্ট করব। পিক্সেল, মনে করেন আমি একটা ইউটিউবের ব্যানার তৈরি করতে চাচ্ছি, তাহলে ইউটিউবের থাম্বনেল, তাহলে সেক্ষেত্রে পিক্সেল কত, 1280 পিক্সেল বা 720 পিক্সেল। তাহলে আমি এখানে নিলাম 1280 ইন্টু 720, হাইট হলো কত, 720। তাহলে ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য আমি একটা ব্যানার নিলাম 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। ওকে, নিলাম, নেওয়ার পরে দেন এন্টার। এটা হচ্ছে 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আমরা নিউ পেজ নেব। নিউ, ওকে। তাহলে আমরা কয়টা নিউ পেজ নিতে পারবো, আনলিমিটেড। এই যে একবার নিলাম নিউ, আবার ফাইল থেকে নিউ, আবার নিউ, এভাবে আমরা অনেকগুলা নিউ পেজ আমরা নিতে পারবো বিভিন্ন সাইজের। ওকে, নিউ, ফাইল থেকে নিউ। আচ্ছা, এবার আমরা বুঝবো ওপেন। ওপেনটা কি, ফাইল থেকে ওপেন। হ্যাঁ, ওপেন কি করবেন, আপনার কম্পিউটারে যতগুলা যে কোনো ছবি দিয়ে আপনি ওপেন করতে পারবেন। আমি চাচ্ছি এই ছবিটা আমি ওপেন করব ফটোশপে, ছবিতে ক্লিক করলাম, ওপেন। তাহলে ফটোশপে এই ছবিটা ওপেন হয়ে গেল। আমি আরেকটা জিনিস ওপেন করব, ফাইল থেকে ওপেন, আমি এই ছবিটা, তাজমহলের ছবিটা ওপেন করব, ওপেন হয়ে গেল। তাহলে আমার এই ছবিটাও আছে, বেবির ছবিটাও আছে, আবার তাজমহলের ছবিটাও আছে। আবার ফাইল থেকে আবার ওপেন, ওপেন থেকে বক্সের ছবিটা ওপেন করব, ওপেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম নিউ এবং ওপেন। তাহলে আমি অনেকগুলা নিউ ফাইল আমি ওপেন করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিউ ফাইল আমরা ওপেন করলাম। ফাইল থেকে নিউ ফাইল, বিভিন্ন রকমের ফাইল, বিভিন্ন সাইজের ফাইল, এবং আবার কাস্টম ভাবে আমরা বিভিন্ন সাইজের এই আমরা কি ক্যানভাস তৈরি করতে পারবো। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নিউ আপনারা পরিপূর্ণভাবে আশা করি বুঝতে পেরেছেন। নিউ ডকুমেন্ট কিভাবে কিভাবে তৈরি করবেন, নিউ ক্যানভাস কিভাবে নেবেন। হ্যাঁ, আবার ওপেন করতে হলে আপনার কম্পিউটারে থাকা কোনো ছবি ওপেন করতে হলে ফাইল থেকে ওপেন, মানে কোন একটা ছবিকে আমি কি করব, যে ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এই ছবিটাকে আমি কোনো কিছু চেঞ্জ করব। হ্যাঁ, এই ছবিটা, ওকে, ফাইল থেকে ওপেন, ছবিটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি যদি সম্পূর্ণ নতুন করে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে চান আপনি নেবেন নিউ। আর যদি কোনো একটা এক্সিস্টিং কোনো একটা ছবিকে যদি আপনি এই চেঞ্জ করতে চান বা এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনি আপনি নেবেন নিউ থেকে ওপেন। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। নিউ ফাইল থেকে নিউ এবং ওপেন। ওকে, আচ্ছা, এবার আমরা শিখবো কোন একটা জিনিস সেভ করা। সেভ করা কিভাবে, এই যে দেখুন আমি তাজমহলের ছবিতে আসলাম, এই তাজমহলের ছবিটাকে আমি সেভ করব। তো সেভ করার জন্য আমি একটু সামান্য কিছু চেঞ্জ করি। আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ছোট্ট একটা এখানে আমি দাগ দিলাম, একটু চেঞ্জ করতে হবে, দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এটাকে সেভ করব। ওকে, তো সেভ কিভাবে করব, সেভ করার জন্য ফাইল থেকে সেভ, সেভ, ফাইল ফাইল থেকে সেভ। ওকে, ফাইল থেকে সেভ, সেভ করলাম। সেভ করার জন্য কি এখানে হচ্ছে, ওকে ওকে, দাঁড়ান আমি আবার আবার দিচ্ছি। ফাইল থেকে সেভ, জেপিজি অপশন, ওকে। আচ্ছা, আমি স্মল ফাইল, লার্জ ফাইল, যা যা আছে তা আমি ওকে ওকে দিলাম। আচ্ছা, আমি আরেকটা থেকে দেখতেছি। ফাইল থেকে সেভ, কোয়ালিটি কোয়ালিটি 8, স্মল ফাইল ফরম্যাট, এটা সেটা, ফরম্যাট অপশন, একটু দাঁড়ান তো। ফাইল থেকে সেভ, হ্যাঁ, ফাইল থেকে সেভ, এই নামে। হ্যাঁ, দেখেন আমি যখন কোনো একটা জিনিসকে সেভ করব, আচ্ছা ওইটা ঘটানো হচ্ছে, ওইটা তো ওই ছবিগুলো তো ওই নামে সেভ করা আছে অলরেডি, হ্যাঁ, বা ওই ফরম্যাটে দেওয়া আছে। দেখেন আমি সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, এই সম্পূর্ণ নতুন ডকুমেন্টটাকে আমি সেভ করব। ওকে, এই নিউ ডকুমেন্টটাকে আমি সেভ করব, তাহলে সেভ করবো কিভাবে, ফাইল ফাইল থেকে সেভ। ওকে, মানে নিউ ডকুমেন্টটা ছোট্ট একটা দুইটা দাগ দিবেন, এই যে ব্রাশ দিয়ে একটা দুইটা দাগ দিবেন, তারপর আপনি সেভ করতে পারবেন। ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ। ওকে, সেভ থেকে আমরা ফাইলের নাম দিলাম, আমরা ফাইলের একটা নাম দিলাম।
নাম দেওয়ার পরে কি হইল, নাম দিলাম ফাইল নেম। ফাইল নেম দেওয়ার পর আমরা দিলাম সেভ এস টাইপ। তো সেভ এস টাইপটা কি, এখানে অনেকগুলো টাইপ আছে। যেমন ফটোশপ পিএসডি, পিএসডি মানে হচ্ছে ফটোশপ। লার্জ ডকুমেন্ট বিএমপি, ফটোশপ জিআইএফ, আইএফএফ, জেপিজি, জেপিইজি, জেপিইজি, মাল্টিপিকচার, পিসিএক্স, ফটোশপ পিডিএফ, পিকচার, পিএনজি, পোর্টেবল বিট। হ্যাঁ, অনেক অনেক রকমের ফরম্যাট আছে। আমরা মোটামুটি যে ফরম্যাটগুলোর সাথে পরিচিত সেটা হচ্ছে পিএনজি, জেপিজি, তাই না? বাট এগুলোর বাইরে আরো অনেক রকমের ফরম্যাট আছে। আর সবচেয়ে মোস্টলি কমন ফরম্যাট হচ্ছে আমাদের পিএসডি। পিএসডি মানে ফটোশপ ফরম্যাট। পিএসডি মানে কি, ফটোশপ ফরম্যাট। তো আমি ফাইলের নাম দিলাম ওয়াই, ঠিক আছে। দেন আমি এটাকে এটাকে ফরম্যাট দিলাম পিএসডি, এটাকে আমি সেভ করলাম। ঠিক আছে, তাহলে সেভ করলে কি হবে দেখেন, আমাদের ডকুমেন্টে এটা সেভ হয়ে গেছে। সেভ হলে এটা কি হবে, এই যে পিএসডি আকারে এটা সেভ হয়ে গেছে। এই যে আমাদের ফাইল নাম ডট পিএসডি। এটা কি ফাইল, পিএসডি ফাইল। পিএসডি ফাইল মানে কি, ফটোশপ ফাইল। তাহলে আমি আরেকটা ডকুমেন্ট দেখাচ্ছি। এই যে এই ডকুমেন্টটা, এই যে এই ডকুমেন্টটা আমরা সেভ করব। এই ডকুমেন্টটা আমরা সেভ করব। আমি আঁকাআঁকি করি, করার পর ফাইল, ফাইল থেকে সেভ, সেভ থেকে আমি নাম দিলাম, এটার আমি একটা নাম দিলাম। ঠিক আছে, নাম দেওয়ার পর এটা কি ফরম্যাট, পিএসডি ফরম্যাট। ওকে, পিএসডি ফরম্যাট দিয়ে দেন সেভ। তাহলে এটা আরেকটা ফাইল পিএসডি ফরম্যাটে সেভ হয়ে গেল, পিএসডি। তারপর হলো আমি আবার দিলাম আরেকটা ফাইল, এটা ফাইল, ফাইল থেকে সেভ। তারপর ঠিক এটা নাম, নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। নাম দিয়ে এটা কোন ফরম্যাট, এটা মনে করে নামিয়ে দেবো জিআইএফ ফরম্যাট অথবা জেপিজি, জেপিজি ই ফরম্যাট। হ্যাঁ, এটা জেপিজি দিয়ে সেভ করলাম, জেপিজি। ওকে, ওকে। তাহলে এটা ওটা সেভ হয়ে গেলে কিসে, জেপিজিতে, এই যে জেপিজি ফরম্যাট, জেপিজি। আমি যদি আরেকটা পিএনজি দিয়ে যদি সেভ করি, এই যে পিএনজি, মনে করুন এটা তো একবার জেপিজি দিয়ে ফটোশপ দিয়ে সেভ করছি, তাই না? আমি যদি এখন সেভ তো এটা করছি একবার, আমি যদি এটাকে আবার করি অন্য একটা ফরম্যাটে দিয়ে, তাহলে সেভ এস, সেভ এস দিলাম। আমি এবার অন্য আর একটা ফরম্যাট দিয়ে আমি কি এটাকে সেভ করতে পারবো। নাম এটা এক্স এক্স এ থাকুক। এখন আমি এর আগে তো কি করছি, পিএইচডি, তাই না? আমি নাম দিচ্ছি এটাকে কে কে কে, হ্যাঁ। আমি আর এর আগে করছিলাম পিএইচডি, এখন আমি করতেছি এটা পিএনজি, পিএনজি ফরম্যাট। তাহলে কে 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 ডট পিএনজি সেভ হয়ে গেল। তাহলে এই জিনিসটাই পিএনজি আকারে সেভ হয়ে গেল, পিএনজি। তাহলে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করলাম, জেপিজি ফরম্যাটে সেভ করলাম, আমরা পিএসডি ফরম্যাটে সেভ করলাম। আশা করি আপনারা বিভিন্ন ফরম্যাটে কিভাবে সেভ করতে হবে সেটা বুঝতে পেরেছেন। এবং সেভ করার সময় আমরা চাইলে সেভ, মানে প্রথমবার সেভ করার সময় সেভ, আর একই ফাইলকে, যেমন এটাকে আমরা পিএনজিতে সেভ সেভ করছি, একই ফাইলকে যদি আপনি অন্য কোনো ফরম্যাটে আবার আবার সেভ করতে চান, তাহলে আপনি ফাইল, ফাইল থেকে সেভ এস, প্রথমবার সেভ করার জন্য সেভ, প্রথমবার সেভ করার পর ভিন্ন কোনো ফরম্যাটে যদি আপনি আবার সেভ করতে চান তাহলে সেভ এস, সেভ এস দিলাম। সেভ এস দেওয়ার পরে আমরা দিলাম এটাকে, এটাকে আমরা কি করব, পিএনজি, আমরা দেবো জিআইএফ ফরম্যাট বা জেপিজি ফরম্যাট বা পিএনজি, বা অনেক অনেক ধরনের ফরম্যাট ফরম্যাট এখানে আছে। ঠিক আছে, আমরা অন্য যে কোনো একটা ফরম্যাট, আমি পিএইচডি ফরম্যাটে নিলাম, নিয়ে সেভ। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সেভ করব, পিএইচডি, পিএনজি, জেপিজি বিভিন্ন ফরম্যাট আমরা কিভাবে সেভ করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এতক্ষণ আমরা শিখলাম যে আমরা ফটোশপে কিভাবে নর্মালি যে কোনো ফাইল, যে কোনো আমরা নতুন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব নিউ দিয়ে, ঠিক এমএস ওয়ার্ডে আমরা যেভাবে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি নিউ দিয়ে, এমএস ওয়ার্ডের মতোই সেম। এমএস ওয়ার্ড আমরা যেভাবে কোনো কিছু ওপেন করি, কোনো একটা ফাইল ওপেন করি, এখানেও সেম। এমএস ওয়ার্ড আমরা যেভাবে সেভ করি, এখানেও সেভ, সেম। এমএস ওয়ার্ড আমরা যেভাবে সেভ এস করি, মানে একটা ফাইলকে ভিন্ন নামে বা ভিন্ন নামে বা ভিন্ন ফরম্যাটে সেভ করার জন্য সেভ এস। তাহলে নিউ, ওপেন, সেভ, সেভ এস। আশা করি সবাই একদম পরিষ্কারভাবে ভাবে বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পেরেছেন তারা ইয়েস বলুন, আর যারা বুঝতে পারেন নাই তারা নো বলুন, জোরে বলবেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার, Yes, স্যার, বুঝতে স্যার বুঝতে পারছি। পারছি। বুঝতে পারছি।
Yes, sir. Yes, sir. জি স্যার, বুঝতে পারছি। বুঝতে স্যার পারছি। বুঝেছি স্যার। বুঝতে পারছি স্যার। আজকের ক্লাস কোড কত স্যার? আর বুঝি নাই। ঈশ্বর। আচ্ছা, যিনি বুঝেন নাই আপনি একটু লিখে রাখেন, আমি ক্লাস শেষে আমি আপনাকে বুঝিয়ে দেবো। আপনি জাস্ট লিখে রাখবেন, যারা যারা বুঝবেন না আপনারা একটু লিখে রাখেন কোথায় কোথায় বুঝেন না, আমি ক্লাস শেষে আমি বুঝিয়ে দেবো। আবার আমি তো আগামীকাল তো আমি শুধু সাপোর্ট দেবো, যেগুলো যেগুলো বুঝেন নাই সেগুলো আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি এতটুকু পর্যন্ত যা বুঝিয়েছি এগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা একটু আমাকে বলেন। মানে ওপেন, নিউ, সেভ এ সেভ, আমাকে একটু জোরে বলেন। না স্যার, কোনো না সমস্যা নেই, স্যার, কঠিন হয় নাই। এই পর্যন্ত একদম ক্লিয়ার স্যার, তো হ্যাঁ, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা করেছি এগুলা এমএস ওয়ার্ডের মতোই, এখানে খুব কঠিন কোনো কিছু এখানে নাই। ওকে, আচ্ছা, এবার আমি যা যা করলাম সবকিছু আমি কেটে 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 দিই, সবকিছু আমি কেটে দিই, সবকিছু আমি কেটে একেবারে ফটোশপ থেকে আমি বেরিয়ে যাই। আমি একেবারে রাগ করে ফটোশপ থেকেই বেরিয়ে গেলাম। সবাই খুশি? আমি আবার এখন কি দেখাবো, এখন আমরা ফটোশপ আবার ঢুকবো। ঠিক আছে, জি স্যার, জি স্যার, খুশি। ঠিক আছে, হ্যাঁ স্যার, খুবই খুশি। ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা ফটোশপ আবারও ঢুকতেছি। ফটোশপে ঢোকার জন্য আমরা এখানে আসলাম, ফটোশপ 2021 ফটোশপ আমরা ওপেন করলাম। তাহলে ফটোশপ, এখন আমরা ফটোশপের আসল কাজগুলো শিখবো। তাহলে ফটোশপে আসলাম, ফটোশপে এসে আমি আসলাম ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে আমি আসলাম ফটো, ফটো থেকে 7x5। ওকে, 7x5 একটা ক্যানভাস আমি নিলাম, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, দেন ক্রিয়েট। আশা করি এটুকু সবাই করতে পারবেন। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হলো লেয়ার। কি দেখাবো? লেয়ার। লেয়ার জিনিসটা কি দেখেন, আমরা যখন কাপড়, আপনি যখন কাপড় কিনেন, লেয়ার মানে একটা একটা কাপড়ের উপর আরেকটা কাপড়, তাই না? এই যে আমরা, আপনি যখন বিছানা, আপনার যে বিছানাটা সেটা কয়েকটা লেয়ারে, তাই না? প্রথমে থাকে তোশক, তারপরে থাকে কি একটা বেড, তারপরে থাকে আপনার এই বিছানার চাদর, তাই না? ঠিক আমরা যখন কাপড়ও যখন হয়, কাপড়গুলো হয় কয়েকটা লেয়ারে। আবার যখন কোনো কিছুকে পেন্টিং করা হয় তখন লেয়ারে লেয়ারে পেন্টিং করতে হয়, লেয়ার। ওকে, এই যে লেয়ার, আমরা যে কোনো কিছুকে দেখলে আমরা কি বিভিন্ন কাপড়ের লেয়ার আপনারা বুঝেন, যে প্রথমে আমি একটা কাপড় বিছালাম, ওইটার উপর আরেকটা কাপড় বিছালাম, এটার উপর আরেকটা কাপড়, তাহলে 3-4টা কাপড় মিলে একটা লেয়ার। এখন আমরা যদি বাস্তবে বুঝি যে কোনো কিছু পেইন্ট করার সময় এই লেয়ার বোঝাটা আমাদের জন্য খুবই অত্যাবশ্যকীয়। কেন লেয়ার বোঝাটা অত্যাবশ্যকীয়? আপনারা দেখেন একটা সাইনবোর্ড যখন তৈরি হয়, একটা সাইনবোর্ড কিভাবে তৈরি হয়? প্রথমত সে একটা লেয়ারে সে কালার করে। কালারটা কি? মনে করেন একটা সাইনবোর্ড যখন তৈরি হবে, প্রথমে সে একটা সাদা রং কি করে দিল, মানে পেন্ট করে দিল, তাহলে সাদা রং হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা একটা লেয়ার, একটা প্রথম লেয়ারে থাকতেছে ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় লেয়ারে কি হচ্ছে? দ্বিতীয় লেয়ারে সে মনে করেন একটা লাল রং দিয়ে কিছু সে ড্রয়িং করলো, হ্যাঁ। তারপর তৃতীয় লেয়ারে সে আরেকটা কালার দিয়ে সে ড্রয়িং করলো, অথবা মনে করেন দ্বিতীয় সাদা রং দিল, সাদা রঙের উপরে সে একটা মুরগি আঁকলো, বড় একটা মুরগি, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। তৃতীয় লেয়ারে ওই মুরগির উপর সে অন্য অন্য কোনো একটা কিছু আঁকলো, ওটা হচ্ছে তৃতীয় লেয়ার। আমি আরো সহজ করে বুঝি, সে সাদা রং দিল, সেটা হচ্ছে কি একটা মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার। সাদা রঙের উপরে সে একটা মানুষ আঁকলো, ওটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ওই মানুষের এই চোখে একটা চশমা আঁকলো, ওই চশমাটা হচ্ছে থার্ড লেয়ার। ঠিক আছে, তো যখন পেন্টিং গুলো করা হয় তখন সেটা লেয়ারে, লেয়ার বাই লেয়ার পেন্টিং গুলো করা হয়। তো সেই জন্য আমরা যখন ফটোশপে যখন আমরা ড্রয়িং করব বা ফটোশপে যখন আমরা কোনো কাজ করব, তখন আমরা লেয়ার বাই লেয়ার আমরা কি করবো, সেই কাজগুলো করব। তো লেয়ার যদি আপনি না বুঝেন ফটোশপে কাজ করা যাবে না। ফটোশপে কাজ করতে হলে প্রথমত আমাদের অত্যাবশ্যকীয়ভাবে লেয়ার বুঝতে হবে। তাহলে আমরা এখন বুঝবো লেয়ার। দেখেন, তাহলে আমরা লেয়ার বোঝার জন্য এই যে আমরা ফটোশপে আসলাম, তাহলে আমি যে ক্যানভাসটা এখন নিলাম, এটা কি? আমি যে ক্যানভাসটা নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে নিচে আছে লেয়ার, কোথায় কোথায় আমরা পাবো?
এই যে নিচে আমরা পাচ্ছি লেয়ার, ঠিক আছে? নিচে আমরা এই যে লেয়ার নামে একটা বাটন পাচ্ছি, লেয়ার। ওকে, লেয়ার। যদি লেয়ার বাটনটা আপনার না থাকে, লেয়ার বাটনটা যদি না থাকে, আপনি দিবেন উইন্ডোজ, উইন্ডোজ থেকে লেয়ার্স। লেয়ার্স যদি আমি অফ করে দিই, লেয়ারটা চলে যাবে, বাটনটা। আবার যদি আমি আসি উইন্ডোজ, উইন্ডোজ থেকে লেয়ার্স। ওকে, এই যে লেয়ার্সের প্যাটার্নটা আসবে। সবাই আশা করি বুঝতে পেরেছেন লেয়ার্স। ঠিক আছে, আপনার আপনার কম্পিউটারে নর্মালি থাকবে, আপনার সফটওয়্যারে নর্মালি থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি ওই উইন্ডোজ, উইন্ডোজ থেকে লেয়ার্স, এই যে উইন্ডোজ থেকে লেয়ার্স, লেয়ার্স নিলে কি হবে, আপনি এখানে লেয়ার্সের বারটা পেয়ে যাবেন। তাহলে আমরা লেয়ারের বারটা নেওয়া দেখলাম, এখন আমরা লেয়ার শিখবো। তো দেখেন আমাদের এখানে একটা লেয়ার আছে। কয়টা লেয়ার? একটা লেয়ার। আপনারা এখানে হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, দেখতে না পেলে আপনারা ওই জুমের মধ্যে, জুমের উপরে ছোট 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 ওই একটা বৃত্ত দেখবেন, অথবা এখানে মাইনাস দেখবেন, তাহলে আপনার হিডেন হয়ে যাবে, আমার ভিডিওগুলো হিডেন হয়ে যাবে, আপনি পুরো স্ক্রিনটাকে আপনি দেখবেন। দেখেন এই পুরো জিনিসটাকে যদি আপনি দেখতে না পান, তাহলে আপনি উপরে এই যে আমার ভিডিও যেখানে দেখা যাচ্ছে, এই যে এখানে, এই যে এখানে, এখানের মধ্যে এইখানে দেখেন, এইখানে 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 কি আছে, একটা মাইনাস আছে। আপনি যদি মাইনাস করে দেন তাহলে কোনো ভিডিও দেখবেন না, পুরো স্ক্রিনটাই দেখবেন। আবার এখানে কি আছে, ছোট্ট একটা বক্স আছে, এই বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনি শুধু আমার ছবিটা দেখবেন, পুরো রোটা আপনি দেখবেন না। এই পুরো রোটা যদি যদি দেখা যায়, আপনি আমি যে কাজগুলো করাচ্ছি এগুলো আপনি দেখবেন না। আপনি কি করবেন, উপরে এসে মাইনাসে ক্লিক করে দেন, তাহলে আপনার এটা হিডেন থাকবে, আমার ভিডিওটাকে আপনি দেখবেন না, বাট আপনার ইয়াটা হবে। আর তাছাড়া কি কারো, তারপরে যদি কারো প্রবলেম হয়, আমার ভিডিও রেকর্ডিং এর মধ্যে আপনি পরিপূর্ণভাবে পাবেন। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? আমাকে একটু বলেন তো। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারি নাই। স্যার বুঝতে পারি নাই স্যার, বুঝতে পারি নাই স্যার। আরেকবার বুঝিয়ে দিন স্যার আবার একটু বুঝান। হ্যাঁ, রেকর্ড হচ্ছে কি স্যার, রেকর্ড হচ্ছে? আমি লেয়ার বুঝাইনি, আমি লেয়ার বুঝাইনি, আমি জুম বুঝেছি, জুম জুম, আমি জুম বুঝেছি। এই যে আমি এখন দেখাবো লেয়ার, এই যে এখানে লেখা আছে লেয়ার, LAYER, লেয়ার। এই লেয়ার শব্দটা আপনারা অনেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকেই আপনারা স্ক্রিনে এই লেয়ার শব্দটা দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? কারণ জুমে ক্লাস করার সময় আমার ভিডিও, অন্য অন্য মানুষের ভিডিও, আপনি এখানে লম্বা একটা রো আপনি দেখতে পাচ্ছেন, জুমের রো। তো আপনি ওই জুমের রোটাকে মিনিমাইজ করে দেন উপরে, মিনিমাইজ করে দিলে তাহলে আমার পরিপূর্ণ স্ক্রিনটা আপনি দেখবেন। তাহলে জুমের রোটা আপনি মিনিমাইজ করে দেন উপরে, তাহলে এই আমার ভিডিওটা চলে যাবে, এবং আপনি সম্পূর্ণ স্ক্রিনটা আপনি দেখবেন, আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন ক্লাসটা। তো সবাই, আমার এখানে লেয়ার লেখা আছে, এখানে এখানে লেখা আছে LAYER, লেয়ার। এই লেখাটা যারা দেখতেছেন তো দেখতেছেন, কোনো সমস্যা নেই। যারা দেখতেছেন না তারা উপরে মাইনাস করে দেন, মানে আমাদের এই ইয়াটা মাইনাস করে দেন, তাহলে আপনারা সবাই মিলে এটা দেখবেন। এখন কি বুঝতে পেরেছেন সবাই? স্যার জি দেখা স্যার, বুঝতে যাচ্ছে পারছি স্যার স্যার। বুঝতে পেরেছি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার জি স্যার বুঝতে পারছি। দেখা যাচ্ছে, সম্পূর্ণ পেজই দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তো সম্পূর্ণ পেজ যাদের দেখা যাচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ পেজ যারা দেখতে পাচ্ছে না তারা জাস্ট মাইনাস করে দেবেন উপরে। আমার যে ভিডিও দেখা যাচ্ছে, আমার ভিডিওর এই জায়গাতে একটা মাইনাস চিহ্ন আছে, এই জায়গাতে, এই জায়গাতে, এখানে জাস্ট ক্লিক করে দেন, মাইনাস হয়ে যাবে, ভিডিও দেখা যাবে না, শুধু স্ক্রিনটা দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা শিখতেছি ব্যাকগ্রাউন্ড, তাই না? তাহলে আমি এখানে আসলাম, এখানে আসার পর এই যে লেয়ার্স, লেয়ার্স থেকে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা তালা মারা আছে, কি আছে এখানে, তালা মারা আছে, তাই না? মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সাধারণত তালা মারা থাকে। আমি যদি তালাটা খুলতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে তালাটা খুলে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নর্মালি তালা মারা থাকে, আপনি ক্লিক করলে সেই তালাটা খুলে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, হচ্ছে লেয়ার 0। তারপর আমি যদি আরেকটা লেয়ার এখানে নিতে চাই, আমি এই প্লাসে ক্লিক করব, প্লাস ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে আরেকটা লেয়ার চলে আসবে, লেয়ার 1। আমি যদি আবার এখানে ক্লিক করি প্লাসে, এখানে হয়ে যাবে লেয়ার 2। ঠিক আছে, আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে হয়ে হয়ে যাবে লেয়ার 3। তাহলে আমার 4টা লেয়ার হয়ে গেল। একটা হচ্ছে লেয়ার 0, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। লেয়ার 1, এটা হলো কি, আমার আরেকটা লেয়ার। লেয়ার 2, লেয়ার 3, আমরা এখানে 4টা লেয়ার নিলাম। যদিও বা আপনি বিষয়টা এখান থেকে বুঝতে পারতেছেন না, কারণ এখানে সাদা সাদাই দেখা যাচ্ছে। আমি লেয়ার 1 নিলেও সাদা, লেয়ার 2 নিলেও সাদা, লেয়ার 3 নিলেও সাদা, সবগুলো সাদাই দেখা যাচ্ছে, এখানে পার্থক্যটা আপনি বুঝতে পারতেছেন না।
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে সবগুলো লেয়ার আপনারা সাদা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কাজ করি। আমি এখন বাংলাদেশের জাতীয় পতাকা আঁকবো এবং সেই সাথে আমরা লেয়ার গুলো বুঝবো। তো দেখেন, লেয়ার জিরোতে কি, লেয়ার জিরোতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা কোনো কিছু আঁকবো না, ঠিক আছে। লেয়ার জিরোতে হলো ব্যাকগ্রাউন্ড, এখানে কি ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাক। ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে লেয়ার ওয়ান। হ্যাঁ, লেয়ার ওয়ান আমি কি আঁকবো? লেয়ার ওয়ান আমি জাতীয় পতাকার সবুজ অংশটা আঁকবো। তাহলে আমি কি করব? লেয়ার ওয়ান আমি নিলাম, ক্লিক করলাম লেয়ার ওয়ান। তারপর আমি এখান থেকে এখানে আমি আসলাম। দেখেন এখানে কি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা কি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এবং এখানে যদি আমি ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটন, নর্মালি যদি মাউস দিয়ে ক্লিক করেন আপনি কোনো কিছু দেখবেন না। যদি মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে আপনি দেখবেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। ঠিক আছে। তাহলে দেখেন আমি এখান থেকে নিলাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওকে। নেওয়ার পর আমি কি করব? আমি বাংলাদেশের জাতীয় পতাকা আঁকবো। এখান থেকে আমি এভাবে আমি রেক্টেঙ্গেলটা নিই, কিনলাম আমি রেক্টেঙ্গেল নিলাম। যদি আমি এটাকে ডিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি। আমি আবারও আঁকতেছি। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে আঁকলাম, এখান থেকে আমি, দাঁড়ান আমি আবার দিচ্ছি কন্ট্রোল ডি। এই যে এটা এটা আমি দিলাম, ঠিক আছে, দিলাম। তাহলে এই যে সিলেকশনটা আমি করলাম, এটার উপর আমি জাতীয় পতাকার সবুজ অংশটা আমি আঁকবো। জাতীয় পতাকার সবুজ অংশ সবুজ অংশটা আঁকবো। এখানে আমি কালার দেবো। কালার দেওয়ার জন্য আমি কি করব? এই যে নিচে কালার প্যালেট আছে, একদম নিচে দেখেন কালার প্যালেট। জাস্ট আমি কালার প্যালেটে ক্লিক করবো। এখানে কালার প্যালেট এখানে ক্লিক করব। তো কালার প্যালেটে ক্লিক করলে আপনি কালার প্যালেটটা হয়তো এখানেও দেখতে পারেন, আবার ওইখানেও দেখতে পারেন। আমি ওইখানে দেখতে পাচ্ছি, ডান পাশে আমি কালার প্যালেটটা এখানে এখানে দেখতে পাচ্ছি। আপনি এখানেও দেখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কালার প্যালেটটা, এই যে কালার প্যালেটটা নিয়ে যদি আমি এখানে চলে আসি, এখানেও দেখবেন আপনি, কোনো অসুবিধা নেই, একই কথা। আচ্ছা, কালার প্যালেট আমি কি করবো? এখানে সবুজ সবুজ, তাই না? তাহলে এই যে আমি এখান থেকে সবুজ নিলাম, এই যে সবুজ, ঠিক আছে না? এই যে সবুজ, এই যে বক্সটা দেখেন, এই যে সবুজ আমি নিলাম, ঠিক আছে। সবুজ সবুজ নেওয়ার পরে এই সবুজটাকে দিয়ে আমি এখানে ফিল করব। ফিল করার জন্য কি করব? অল্টার ব্যাক স্পেস। আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি, অল্টার প্রেস চেপে ধরলাম, চেপে ধরে আমি ব্যাক স্পেস দিলাম। ব্যাস, সবুজটা হয়ে গেল। ওকে। অল্টার চেপে ধরে আমি ব্যাক স্পেস দিলাম, সবুজটা হয়ে গেল। আমি যা করলাম সবকিছু আমি কেটে দিলাম। আমি আবারও আমি আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। আমি ফাইল নিলাম, ফাইল থেকে নিউ নিলাম, নিউ থেকে 7/5 নিলাম, ঠিক আছে। 7/5 আমি নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি কি করলাম? রেক্টেঙ্গুলার মার্ক, এখানে আমি কয়েকটা লেয়ার নেব। আচ্ছা, দেখেন এই প্রথমত হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার, তাই না? কোথায় এই লেয়ারটা? এখানে লেয়ার আমি দেখতে পাচ্ছি না। লেয়ার দেখার জন্য উইন্ডো থেকে লেয়ার্স, উইন্ডো থেকে লেয়ার্স। তাহলে আমি ডান পাশে লেয়ারটা আমি দেখতে পাচ্ছি। ডান পাশে লেয়ার, এই যে লেয়ারটা আমি দেখতে পাচ্ছি, লেয়ার। এখানে লেয়ারটা তালা মারা আছে, আমি তালা খুলতেছি। ওরে বাবারে, দাঁড়ান আমি কালার প্লেটটা এখানে বসাই দিই, তাহলে এই জিনিসটা, আচ্ছা একটু দাঁড়ান, আমি এগুলা উলট পালট হয়ে গেছে, এগুলো আমি একটু ঠিক করে নিই। ঠিক আছে। আমি এখানে নিলাম লেয়ার্স, উইন্ডোজ থেকে লেয়ার্স, ঠিক আছে। এই যে লেয়ার আসলো, এই যে লেয়ার, লেয়ার থেকে লেয়ারটা উপরে উঠে গেল বেশি। এই যে এখানে এখানে থাকবে লেয়ারটা, হ্যাঁ। তারপর হচ্ছে উইন্ডোজ থেকে কালার, এই যে কালার, কালারটা উপরে থাকবে।
ওকে, একটু দাঁড়ান, আমি এগুলো একটু ফিক্স করে দিই। উইন্ডোজ থেকে লেয়ার্স, ঠিক আছে। তাহলে এই লেয়ারটা আমি নিলাম, তারপর উইন্ডোজ থেকে কালার্স, এই যে এখানে লেয়ার আর এখানে হচ্ছে কালার। আচ্ছা দেখেন, তাহলে আমি কি করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিলাম। ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমি কি করব, আমি এখানে তালাটা ওপেন করে দিলাম। এইটা হচ্ছে লেয়ার 0। তারপর আমি লেয়ার প্লাস দিলাম, প্লাস দিয়ে লেয়ার 1 নিলাম। হ্যাঁ, তারপর আমি এখানে আমি লেয়ার 1-এ ক্লিক করলাম। এখন আমি লেয়ার 1-এ আছি। তো লেয়ার 1 আমি কি করবো, একটা আমি জাতীয় পতাকা আঁকবো। আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা রেক্টেঙ্গুল আঁকলাম। রেক্টেঙ্গেল আঁকার পরে এরকম আছে। এরকম আসার পরে আমি কি করব, আমি এটার কালার দিয়ে ফিল করব। কোন কালার? সবুজ কালার। তাহলে সবুজ কালার দিয়ে ফিল করার জন্য আমি এখানে নিলাম, এখানে ক্লিক করে এই যে আমি কালারে যাব। কালার থেকে আমি এখান থেকে সবুজ নেব। সবুজ, এই যে আমার ফোরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, আর উপরের কালার হচ্ছে কি? সবুজ। হ্যাঁ, এই অবস্থায় যখন আসবে তখন আমি অল্টার চেপে ধরে ব্যাক স্পেস, এটা সবুজটা এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে তারপর আমি কি করব, আমি লেয়ার আরেকটা নেব। এই যে আমি আবার আসলাম লেয়ারে, লেয়ারে এসে আমি লেয়ার আরেকটা নেব। ঠিক আছে, লেয়ার 2। হ্যাঁ, আমি এখন আছি লেয়ার 2-তে। এই লেয়ার 2-তে আমি আছি। লেয়ার 2-তে আমি লাল বৃত্তটা আঁকবো। আমি আসবো এখানে, এখান থেকে আমি আসবো ইলিপ্টিক্যাল মার্কিও টুল। ইলিপ্টিক্যাল মার্কিও টুল, এখান থেকে আসলাম। এখান থেকে আমি লাল বৃত্তটা আমি আঁকবো। লাল বৃত্ত, ঠিক আছে। লাল বৃত্তটা আমি আঁকলাম। আঁকার পরে এটাকে আমি কালার দিয়ে ফিল করব, কি? রেড কালার দিয়ে। এই যে রেড, রেড, ঠিক আছে। দেন অল্টার ব্যাক স্পেস, লাল হয়ে গেল। আমি আরেকটু হালকা লাল দিই। হ্যাঁ, ঠিক আছে না? লাল দিলাম। তারপর এটা হচ্ছে কি? লেয়ার 2। হ্যাঁ, এরপর আমি আবার আসলাম লেয়ারে। লেয়ার থেকে আমি আসবো এখন লেয়ার 3। লেয়ার, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার 3। আমি লেয়ার 3-তে আসলাম। লেয়ার 3-তে এসে আমি একটা বাঁশ আঁকবো। রাইট বাটনে ক্লিক করলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এভাবে দিয়ে আমি একটা বাঁশ আঁকলাম। বাঁশ, ওকে। এই যে বাঁশটা হলো কি? লেয়ার 3। লেয়ার 3 বাঁশ আঁকলাম। বাঁশটা কোন কালারের হবে? কালারে আসলাম, বাঁশটা হবে অ্যাশ কালার। আমি অ্যাশ কালার নিলাম বা ব্ল্যাক কালার নিলাম, নেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস, আমি বাঁশটা আঁকলাম। ঠিক আছে, তাহলে আমার তিনটা জিনিস তিনটা লেয়ারে। হ্যাঁ, এখানে চারটা চারটা জিনিস আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, এটা একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার, গ্রিনটা একটা লেয়ার, রেড একটা লেয়ার এবং বাঁশ একটা লেয়ার। তাহলে আমার লেয়ার আছে কয়টা? চারটা। আমি জিনিস আঁকলাম কয়টা? একটা। হ্যাঁ, কিন্তু লেয়ার কয়টা? চারটা। চারটা লেয়ার, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি লেয়ারে আসি, এই যে দেখেন লেয়ার 0-তে ব্যাকগ্রাউন্ড, তাই না? আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে যদি এই চোখটা যদি বন্ধ করে দিই ব্যাকগ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তারপর লেয়ার 1-এ আছে কি? সবুজ। আমি যদি সবুজটা যদি অফ করে দিই, চোখটা যদি বন্ধ করে দিই, সবুজটা চলে গেল, সবুজের লেয়ারটা নাই। লালের লেয়ারটা বন্ধ করে দিলে লালটা নাই। বাঁশের লেয়ারটা বন্ধ করে দিলে বাঁশটা নাই। ঠিক আছে, আমি সবগুলো লেয়ার যদি আমি বন্ধ করে দিই, সবগুলো লেয়ার যদি বন্ধ করে দিই, কোনো কিছুই নেই। ওকে, তো দেখেন, প্রথমত হলে কি? ব্যাকগ্রাউন্ডের লেয়ার। এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা যদি আমি অন করি, তার মানে এটা হচ্ছে সে সাদা। তারপর কি করলাম? একটা সবুজ সবুজের লেয়ারটা অন করলাম। তারপর হচ্ছে আমি বৃত্তের লেয়ারটা অন করলাম। তারপর হচ্ছে আমি বাঁশের লেয়ারটা অন করলাম। তাহলে আমি জিনিস আঁকলাম একটা, কিন্তু কয়টা লেয়ারে আমি কাজ করলাম? চারটা লেয়ারে আমি কাজ করলাম। তো এইভাবে ফটোশপে যখন আপনি কোনো কাজ করবেন, তখন সেটা লেয়ারে লেয়ারে কাজগুলো করতে হয়, লেয়ার বাই লেয়ার। আশা করি জাতীয় পতাকা আপনি আঁকতে পারবেন চারটা লেয়ারে। এবং জাতীয় পতাকা চারটা লেয়ার বলতে 0 একটা লেয়ার, তারপর 1 2 3 4, 1 2 3, মোট চারটা লেয়ার। চারটা লেয়ার আশা করি আপনি একটা জাতীয় পতাকা আঁকতে পারবেন, এবং জাতীয় পতাকা এঁকে আপনি লেয়ারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আমরা লেয়ার বুঝলাম। এখন লেয়ার বুঝার পর এখন আমরা কি করব? এই চারটা লেয়ারকে আমরা মার্চ করব। মার্চ মানে কি? এগুলোকে ফিক্সড করে দেবো। আচ্ছা, মার্চ না, আগে আমরা গ্রুপ করা শিখি। গ্রুপ,
গ্রুপ করার জন্য এই সবগুলো লেয়ারকে মিলে আমরা একটা গ্রুপ করব। গ্রুপ কিভাবে করব? গ্রুপ করার জন্য এই যে আমরা ধরেন লেয়ার লেয়ার থেকে আমি লেয়ারগুলোকে সিলেক্ট করব। এখানে একটা এখানে সিলেক্ট করি একটা, আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করি। চারটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে গ্রুপ। আমরা যদি এখানে ক্লিক করি গ্রুপ, গ্রুপ লেয়ার, গ্রুপ কোথায় কোথায় গেল? উদাহরণ আমরা এখানে লেয়ারগুলোকে গ্রুপ করতে পারবো। গ্রুপ, এই যে আমরা এখানে করতে পারতেছি গ্রুপ। আমি দেখাচ্ছি এবার। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা লেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, গ্রুপ ফ্রম লেয়ার্স, গ্রুপ ফ্রম লেয়ার্স, গ্রুপ ওয়ান। ওকে, তাহলে এই চারটা লেয়ার মিলে একটা গ্রুপ গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, মানে এই গ্রুপ আমরা লেয়ারগুলোকে গ্রুপ গ্রুপ করতে পারবো। আপনি যখন ফটোশপ নিয়ে কাজ করুন তখন আপনার 20-30টা লেয়ার, ইভেন 50-60টা লেয়ারও তৈরি হতে পারে। তখন আপনি বিভিন্ন আলাদা আলাদা লেয়ারগুলো মিলে আপনি বিভিন্ন গ্রুপ করতে পারবেন। ঠিক আছে, মানে এই 5টা লেয়ার মিলে একটা গ্রুপ, ওই 10টা লেয়ার মিলে একটা গ্রুপ, এরকম গ্রুপ করতে পারবেন। আবার আপনি চাইলে গ্রুপগুলোকে আনগ্রুপ করতে পারবেন। আনগ্রুপ করার জন্য কি, এই গ্রুপ ওয়ানকে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আনগ্রুপ লেয়ার্স, আবার এটা আনগ্রুপ হয়ে গেল। তাহলে আমরা চাইলে লেয়ারগুলোকে সিলেক্ট করে আমরা চাইলে এগুলোকে গ্রুপ করতে পারবো, আবার আমরা চাইলে এগুলোকে আনগ্রুপ করতে পারবো। ঠিক আছে, দুইটা, তিনটা, চারটা। আমি আবার এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চাইলে এটাকে মার্চ করতে পারবো। মার্চ, রাইট বাটনে ক্লিক করে যদি আমরা এটাকে মার্চ করে দিই, এই যে যদি আমরা এটাকে মার্চ করে দিই, তাহলে চারটা লেয়ার মিলে জোড়া লেগে যাবে, একসাথে একটা লেয়ার হয়ে যাবে। ওকে, মার্চ করলে কি হবে, এটা একটা লেয়ার হয়ে যাবে। মার্চ করলে ওইটা আপনি আবার আন্ডু করতে পারবেন না। মার্চ করলে সে লেয়ারটা একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা ফিক্সড হয়ে যাবে, একটা লেয়ারে একটা ছবি হয়ে যাবে। তাহলে আমরা গ্রুপ করতে পারবো। গ্রুপ করলে লেয়ারগুলো আলাদা আলাদা থাকবে। হ্যাঁ, আমি মার্চ করে দেখাচ্ছি না, মার্চ করলে এটা ফিক্সড হয়ে যাবে। আর এই চারটা জিনিসে মিলে যদি আপনি একটা জিনিসে পরিণত করতে চান, মানে একটা লেয়ারে পরিণত করতে চান, তাহলে কি হবে, আপনি এটাকে মার্চ করবেন। ঠিক আছে, এই সবগুলো লেয়ার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এটাকে মার্চ করবেন। মার্চ করলে কি হবে, সেটা ফিক্সড হয়ে যাবে, মানে চারটা জোড়া লেগে যাবে একসাথে। রাইট বাটনে ক্লিক করে মার্চ লেয়ার, মার্চ লেয়ারে ক্লিক করে এটা জোড়া লেগে যাবে। এটা তখন একটা জিনিস হয়ে যাবে। চারটা জিনিস মিলে, মানে আপনি গাম দিয়ে একটার সাথে একটা লাগাই দিবেন আর কি, মানে গাম দিয়ে একটার সাথে একটা লাগাই দেবে, সেটা কি, মার্চ লেয়ার। আর এখন বর্তমানে কি আছে, বর্তমানে সবগুলো ওপেন আছে, আলাদা আলাদা আছে। ওকে, এটা আমরা আমাদের গ্রুপগুলো লেয়ারগুলো সবগুলো আলাদা আলাদা ভাবে আছে, একটার উপর একটা বিছানো আছে। আর মার্চ মানে কি, জাস্ট একটার সাথে একটা আঠা দিয়ে লাগিয়ে দেওয়া। আর গ্রুপ মানে কি, গ্রুপ মানে হচ্ছে একটার সাথে একটা আঠা দিয়ে লাগবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে কি গ্রুপ করতে হবে, বিভিন্ন কাজের সুবিধার্থে আপনি গ্রুপ তৈরি করতে হবে। তো আমি দেখালাম আপনি কিভাবে লেয়ার তৈরি করবেন, চারটা লেয়ারে কিভাবে জাতীয় পতাকা আঁকবেন, সেই লেয়ারগুলোকে কিভাবে আপনি গ্রুপ করবেন, এবং সেই লেয়ার গুলোকে কিভাবে আপনি মার্চ করবেন। আমি মার্চে ক্লিক করি নাই, কিন্তু আপনি মার্চে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে চারটা জিনিস একসাথে জোড়া লেগে গেছে তখন, এবং আবার আপনি জাতীয় পতাকা আরেকটা আঁকবেন, ওটাকে আবার মার্চ করবেন, ওইভাবে গ্রুপ করবেন, এভাবে কয়েকবার এই কাজটাকে করবেন। তাহলে আমরা লেয়ার বিষয়টা বুঝলাম। সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন। লেয়ার, জি স্যার, বুঝতে ডাউনলোড পারছি করবো স্যার কিভাবে? লেয়ার। স্যার বুঝছি স্যার স্যার। বুঝতে পারছি স্যার। আর এটা ডাউনলোড করা লাগবে না? বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, আমরা ডাউনলোড না, আমরা সেভ করব। সেভ, সেভ, এটাকে সেভ করার জন্য ফাইল, ফাইল থেকে সেভ, সেভ থেকে পিএসডি, আমরা দেখব ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ, সেভ, তাই না, ফ্ল্যাগ পিএসডি ফরম্যাটে সেভ করলাম। সেভ, সেভ, সেভ হয়ে গেল। এই যে, এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে না? তো আমি এটাকে এখন মার্চ করে দেখাই, যেটা আমরা সেভ করতে করলাম। এই যে মার্চ করার জন্য আমি এই সবগুলোকে জিনিসকে লেয়ার ওয়ান মার্চ করব। রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে মার্চ, মার্চ, মার্চ,
মার্চ মার্চ লেয়ার্স, তাই না? মার্চ মার্চ হয়ে গেল, চারটা মিলে একটা হয়ে গেল। এখন কি হবে? এখন জিনিসটা এই একটা হয়ে গেল জিনিস, মানে লেয়ার একটা একটা লেয়ার হয়ে গেল, মানে আমরা সবগুলো গাম দিয়ে লাগাই দিলাম। এখন এগুলোকে আর আলাদা করা যাবে না, ঠিক আছে? এখন এগুলোকে আর আলাদা করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা মার্চ করলাম, তো মার্চ করলে এটাকে তো আর আলাদা করা যাবে না, সুতরাং এটাই এই অবস্থায় থাক, এটাকে আমি কেটে দিই, কেটে দিলাম। কেটে দিয়ে দেন আমি কি করলাম, ওই আমরা যেটাকে সেভ করে রেখেছি সেটাকে আমি ওপেন করি। ওপেন, ওপেন থেকে এই যেটা ফ্ল্যাগ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। লেয়ার, লেয়ার নিয়ে আইডিয়া হয়েছে। আমরা এতক্ষণ যা যা বুঝলাম সেটা হচ্ছে লেয়ার, গ্রুপ এবং মার্চ। সবাই যারা যারা বুঝতে পেরেছেন তারা জোরে বলেন, আর যারা বুঝতে পারেন নাই তারা আরো জোরে বলেন। জি স্যার। জি স্যার বুঝতে স্যার একাধিক লেয়ার কিভাবে সিলেক্ট করলেন? জি স্যার, বুঝতে বুঝতে পারছি। একাধিক লেয়ার আর বোঝা গেছে সেভ স্যার। করাটা দেখান স্যার, একদম সেভ ক্লিয়ার স্যার। করাটা, সেভ করা, সেভ করা। স্যার নাইস। যারা যারা কোনো কিছু যদি বুঝতে না পারেন আপনারা একটু লিখে রাখেন। সেভ করাটা হচ্ছে যে ফাইল, ফাইল থেকে সেভ। আচ্ছা, এটা আমি প্রথমেই দেখিয়েছি, আপনি হয়তো প্রথমে ক্লাস মিস করেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা লেয়ার শিখলাম, জাতীয় পতাকা অঙ্কন করা শিখলাম। এখন আমরা ফটোশপ শুরু শুরু করব। মানে এখন আমরা কি করব, ফটোশপের আমরা টুলস গুলো শিখবো। এখানে আমরা অনেকগুলো টুলস আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো টুলসের কাজ আমরা শিখবো, ঠিক আছে? তো ফটোশপ, এখন আমরা সমগ্র ফটোশপের সাথে আমরা পরিচিত হব। তো ফটোশপ শুরু করার আগে আপনি সবচেয়ে যেটা গুরুত্ব সহকারে দেখবেন সেটা হচ্ছে এখানে কি আছে। এই যে দেখেন একদম উপরে ডান পাশে, উপরে ডান পাশে যদি আপনি এখানে ক্লিক করেন, উপরে ডান পাশে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখবেন কি আছে, এসেনশিয়াল, 3D, গ্রাফিক্স এন্ড ওয়েব, মোশনস, পেইন্টিং, ফটোগ্রাফি, রিসেট এসেনশিয়াল, নিউ ওয়ার্ক স্পেস এবং ডিলিট ওয়ার্কশপ, অনেক কিছু আছে। হ্যাঁ, তো আমরা যখন কাজ করব আমরা হয়তো এসেনশিয়ালে কাজ করব, না হয় গ্রাফিক্স এন্ড ওয়েব। ওকে, তো আপনি একটু নিশ্চিত হয়ে নেবেন যে আপনারটা গ্রাফিক্স এন্ড ওয়েবে আছে কিনা। ওকে, গ্রাফিক্স এন্ড ওয়েবে, যখন গ্রাফিক্স এন্ড ওয়েবে থাকলে একরকম দেখাবে, এসেনশিয়ালে থাকলে আরেক রকম দেখাবে। তাহলে আপনারা নিশ্চিত নিশ্চিত হয়ে নেবেন যে আপনাদের এটা গ্রাফিক্স এন্ড ওয়েবে আছে কিনা। গ্রাফিক্স এন্ড ওয়েব, ওকে, আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আপনাদের এটা গ্রাফিক্স এন্ড ওয়েবে আছে কিনা। মানে ফটোশপ দিয়ে তো অনেক রকমের কাজ করা যায়, যেমন আমি যদি 3D বলি, 3D করি, তাহলে শুধুমাত্র 3D কাজ করার জন্য টুলস গুলো এখানে এখানে দেখা যাবে। অনেকগুলো টুলস আপনি এখানে পাবেন না, টোটাল সেটিংসটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার আপনি যখন মোশনের কাজ করবেন তাও কি বিভিন্ন টুলস গুলো এখানে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কাজ করতেছি কি জন্য, ফটোশপ দিয়ে আমরা গ্রাফিক্স করব, গ্রাফিক্স এন্ড ওয়েব। তাহলে আপনি অবশ্যই এখানে সিলেক্ট করে দেখবেন, ফটোশপ শুরু করার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে এখানে আপনার গ্রাফিক্স এন্ড ওয়েব সিলেক্ট করা আছে কিনা। গ্রাফিক্স এন্ড ওয়েব সিলেক্ট করে যদি আপনি যথাযথ সবকিছু ঠিকঠাক মতো না পান, তাহলে আপনি সিলেক্ট করবেন এসেনশিয়াল। তাহলে আপনি ক্লিক করবেন হয়তো গ্রাফিক্স এন্ড ওয়েব অথবা এসেনশিয়াল। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই জোরে একবার বলেন, গ্রাফিক্স এন্ড ওয়েব, জোরে বলেন সবাই। গ্রাফিক্স 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 এন্ড ওয়েব, গ্রাফিক্স এন্ড ওয়েব। তাহলে অনেকেই বলেন যে স্যার আমি তো আমার ফটোশপের সেটিংসটা ঠিক মতো পাচ্ছি না, ওই জিনিসটা আসতেছে না, সেই জিনিসটা আসতেছে না, ওই বাটনটা নেই, সেই বাটনটা নেই। মূলত এখান থেকে যদি আপনি গ্রাফিক্স এন্ড ওয়েব যদি সিলেক্ট করেন সবকিছু ঠিক মতোই থাকবে। আচ্ছা, আমরা বুঝলাম। তারপর দেখেন এখানে এই কি আছে, ফাইল, এডিট, ফাইলের আন্ডার অনেক কিছু আছে, আপনি এগুলো পড়বেন। এডিট, এই যে উপরে দেখেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউজ, প্লাগইনস, উইন্ডো, হেল্প, অনেক কিছু এখানে আছে। তারপর এখানে অনেকগুলো টুলস আছে, এই যে এইটা অনেকগুলো টুলস আছে। আমি চাইলে টুলসটাকে সিঙ্গেল রুতে দেখতে পারি, আবার যদি এখানে ক্লিক করি আমি এখানে ডাবল রুতেও দেখতে পারবো। ঠিক আছে, তো আপনারা বুঝতে পেরেছেন যেখানে অনেকগুলো টুলস। এটা হচ্ছে কিউ টুল, মুভ টুল, এটা হচ্ছে ক্রপ টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে এই ল্যাসো টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, ব্রাশ টুল, এটা সেটা অনেকগুলো টুলস আছে। আপনারা টুলসগুলো দেখবেন। তো এখানে আবার বিভিন্ন টুলসের মধ্যে কয়েকটা টুলস আছে, যেমন এই যে এই কি টুল এটা, যেমন এটা হচ্ছে কি টুল, কি ব্যাপার এটা এখানে আসতেছে না, তাহলে আমরা এসেনশিয়ালে যাব। এসেনশিয়াল, হ্যাঁ, এসেনশিয়ালে থাকবে।
এসেনশিয়াল। দেখেন আমি অনেকের গ্রাফিক্স এন্ড ওয়েবে এভাবে আসে, আবার অনেকের এসেনশিয়াল আসে। আপনারা এসেনশিয়াল আমার জিনিসগুলো ঠিক মতো আসতেছে, বাট আমি যখন গ্রাফিক্স এন্ড ওয়েবে আসতেছি তখন আমাদের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা করব এসেনশিয়াল, ঠিক আছে, এসেনশিয়াল। তো আপনি যেভাবে পান এসেনশিয়ালে ক্লিক করে দেখবেন, অথবা ওইখানে ক্লিক করে দেখবেন গ্রাফিক্স এন্ড ওয়েব। তো দেখেন এই যে রাইট বাটনে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, মুভ টুল এবং আর্টবোর্ড টুল। মুভ টুল, দেখেন এখানে যদি ক্লিক করি তো একটা রাইট বাটনে, এখানে লেফট বাটনে ক্লিক করলে আমি যদি রাইট বাটনে ক্লিক করি এখানে এসে, তাহলে আমি বাকি টুলগুলো পাবো। এটার আন্ডারে কি আছে? মুভ টুল এবং আর্টবোর্ড টুল। এটার আন্ডারে কি আছে? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো টুল এবং সিঙ্গেল কলাম টুল। এটার আন্ডারে কি আছে? লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। আমরা আজকের ক্লাসে আমরা এই তিনটে টুল আমরা শিখবো, ঠিক আছে? তাহলে এখানে এসে আপনি রাইট বাটনে ক্লিক করবেন মুভ টুল এবং আর্টবোর্ড টুল। এখানে এসে ক্লিক করবেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা। ওকে, তাহলে আজকে আমরা শিখবো 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা টুলের কাজ আজকে আমরা শিখবো। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? আমাকে একটু জোরে বলুন। জি স্যার, বুঝতে পারছি স্যার। বোঝা গেছে স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। তাহলে আমাদের ফটোশপের বেসিক বিষয়গুলো শেখা শেষ, এখন আমরা টুলের কাজগুলো শিখবো। তাহলে টুল বলতে কি? প্রথমত হচ্ছে মুভ টুল। দেখেন প্রথমত হচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ টুলের আন্ডারে মুভ টুল এবং আর্টবোর্ড টুল দুইটা আছে। তাহলে আমি মুভ টুলে ক্লিক করলাম, এখান থেকে আমি নিলাম মুভ টুল। আমি মুভ টুলের কাজটা এখন দেখাবো। ওকে, তো মুভ টুলটা কি? মুভ টুলের কাজটা বোঝানোর জন্য আমি একটা জিনিস নিচ্ছি। আমি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে একটা ব্যানার আমি নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমি কয়েকটা টুল আঁকলাম, এই যে কয়েকটা বক্স আঁকি। এই যে একটা, সরি, এই যে একটা আঁকলাম। আঁকার পরে এখানে ছবি, এখানে কালার, কালার দিই, এটা কালার, কোন কালারটা দেবে? এখানে রেড, রেড দিই, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। তারপর আমি এখান থেকে আরেকটা আঁকবো, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে কি ছোট একটা আঁকি। আঁকার পর অল্টার ব্যাক স্পেস, আবার এখানে একটা আঁকি, আরেকটু ছোট একটু আঁকি, তারপর অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি তিনটা বক্স আমি নিলাম। এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিই। এটাকে ডিফারেন্ট কালার দেওয়ার জন্য মুভ টুল দিয়ে এটাকে ধরি। আচ্ছা, যাই হোক, যাই হোক আপনারা, আচ্ছা এটাকেও তো দাঁড়ান, আমি একটু ভুল করেছি। তিনটা লেয়ারে আঁকবো। একটা লেয়ার আমি একটা আঁকলাম বক্স, তারপর আমি লেয়ার আরেকটা নিচ্ছি। আচ্ছা আমি দুঃখিত, আমি একদমই দুঃখিত। তিনটা লেয়ারে, হ্যাঁ, এই যে এটা তো লেয়ার 0, আমি লেয়ার নিই, উইন্ডোজ থেকে লেয়ার্স, এটা তো হচ্ছে লেয়ার 0, তাই না? এটা তো লেয়ার 0। তারপর আমি লেয়ার 1 নিলাম, লেয়ার 1 নিয়ে লেয়ার 1 আমি একটা বক্স আঁকবো, বড় একটা বক্স আঁকলাম। এটা হচ্ছে লাল রঙের বক্স, এটা হচ্ছে লাল রঙের বক্স, কালার হচ্ছে রেড। তারপর আমি লেয়ার 2 নেব, লেয়ার 2তে আমি একটা সবুজ রঙের বক্স আঁকবো। এই যে একটা সবুজ রঙের বক্স, সবুজ রঙের বক্স, কালার। তারপর আমি লেয়ার 3 নেব, আমরা আরেকটা বক্স আমরা আঁকি, ছোট একটা বক্স। এটাকে আমি দিই ব্লু, কালার ব্লু, অল্টার ব্যাক স্পেস, তাই না? তাহলে আমরা তিনটা লেয়ারে কি আঁকলাম? আমি তিনটা জিনিস আমি আঁকলাম। তাহলে 4টা লেয়ার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল, তাই না? তিনটে জিনিস আমি আঁকলাম তিনটা লেয়ারে। এখন দেখেন, এখন আমরা বুঝবো কিসের কাজ এগুলো আঁকলাম, কি জন্য? আমি মুভ টুলের কাজটাকে বোঝানোর জন্য। মুভ, এই যে আমি মুভে ক্লিক করলাম, মুভ থেকে মুভ টুল, ঠিক আছে, মুভ থেকে মুভ টুল আমি নিলাম। নেওয়ার পরে দেখেন, নেয়ার পরে
আমি এখানে তো এটাকে ধরলাম, এটাকে ক্লিক করার সাথে সাথে এখানে চারপাশে চারটা বক্স চলে আসলো। দেন আমি উপরে নিচে আমি করতে পারতেছি। আবার যখন আমি এখানে ধরলাম, উপরে নিচে আমি করতে পারতেছি। আবার যখন এখানে ধরলাম, আমি উপরে নিচে করতে পারতেছি। এটাকে আমি মানে কি মুভ করতে পারতেছি। তো আপনাদের কাছে খুব বেশি কোনো পার্থক্য মনে হচ্ছে না, এটা তো স্বাভাবিকই আছে। আচ্ছা, স্বাভাবিক কেন আছে? কারণ হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করেন, আমি যখন এখানে ক্লিক করলাম এটা লেয়ার জিরোতে সিলেক্ট করা আছে। আমি যখন লালে ক্লিক করব অটোমেটিক্যালি সে লেয়ার ওয়ানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যখন সবুজে ক্লিক করব সে অটোমেটিক্যালি লেয়ার টুতে সিলেক্ট হয়ে যাবে। দেখেন, লেয়ার টুতে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন আমি এখানে ক্লিক করব অটোমেটিক্যালি লেয়ার থ্রিতে সিলেক্ট হয়ে যাবে। তার মানে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক সিলেক্ট। ওকে। আচ্ছা, তো উপরে দেখেন এই যে আমি যখন এখানে দিলাম, এখানে দেওয়া আছে একটা অটো সিলেক্ট। কি দেওয়া আছে এটা? অটোমেটিক্যালি সিলেক্ট। এই অটোমেটিক্যালি সিলেক্টটা চালু আছে বলেই আমি ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। এই অটো সিলেক্টটা যদি আমি অফ করে দিই, অফ করে দিলাম অটো সিলেক্ট, আমি এই যে এখান থেকে আমি অটোমেটিক সিলেক্টটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে কোন লেয়ার আছে? লেয়ার ওয়ানে। তাহলে শুধু লেয়ার ওয়ানটাকে আমি আমি মুভ করতে পারবো। লেয়ার টু আমি কোনোভাবে ধরতেও পারবো না, লেয়ার টুকে কোনোভাবে মুভ করতেও পারবো না, লেয়ার থ্রিকে ধরতেও পারবো না, লেয়ার থ্রিকে মুভও করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি লেয়ার টুকে যদি মুভ করতে চাই কি করতে হবে? আমাকে আগে এখান থেকে লেয়ার টু সিলেক্ট করতে হবে, করার পর আমি এখানে মুভ করতে পারবো। কিন্তু লেয়ার থ্রিকে পারবো না। লেয়ার থ্রি কি করতে হবে? কি করতে হবে? লেয়ার থ্রি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি লেয়ার থ্রিকে এটা সেটা আমি করতে পারবো। ঠিক আছে। তাহলে আমরা অটো সিলেক্টটা অন করে দিলে আমি ইচ্ছা মতো যে কোনো লেয়ারকে নিয়ে আমি কাজ করতে পারবো, অটোমেটিক্যালি বিভিন্ন লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। আর আমি যদি লেয়ারটাকে যদি অফ করে দিই তখন কি হবে? আমি এটাকে আমি পারবো না, মানে এটাকে আমি লেয়ার এই লেয়ার থ্রিতে সিলেক্ট করা আছে, বাট আমি যদি লেয়ার ওয়ানকে যদি নাড়াতে চাই পারবো না। আমাকে লেয়ার ওয়ানে সিলেক্ট করতে হবে, তারপর এটাকে আমি করতে পারবো। ওকে। তাহলে আমরা অটো সিলেক্ট অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমরা লেয়ারটা ভালোভাবে বুঝবো। আমি সবুজটাকে নাড়া চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে লেয়ার টুকে সিলেক্ট করব, তারপর আমি সবুজটাকে চেঞ্জ করতে পারবো। আমি লেয়ার থ্রিকে সিলেক্ট করব, লেয়ার থ্রির চারপাশে বক্স আসলো, তারপর আমি এটাকে চেঞ্জ করতে পারবো। আশা করি আপনারা বিভিন্ন লেয়ার সিলেক্ট করাটা আপনারা শিখলেন। হ্যাঁ, এই তেমন জাতীয় পতাকা তো এই যে এই লেয়ারটা, হ্যাঁ আমার অটো সিলেক্ট অফ করা আছে। এখন আপনি যদি চান এটা তো সিলেক্ট করতে পারবেন না। এই যে লেয়ার, আমি যদি এটাকে করতে চাই, এই যে এটাকে করলাম, তারপর আমি এটাকে চেঞ্জ করতে পারবো। আপনি সবুজটাকে করতে চান, সবুজটাকে এখন পারবেন না, সবুজটাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনি সবুজটা লেয়ার আপনি কি চেঞ্জ করতে পারবেন। ওকে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, লেয়ারের বিষয়টা এবং লেয়ারটা সিলেকশন করার বিষয়টা। আচ্ছা, তো আমরা এই সিলেকশন টুল দিয়ে আমরা শুধু লেয়ার সিলেক্টই করতে পারি না। যখন আমরা, আচ্ছা আমি অটো দিলাম, অটো দেওয়ার পর এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল এবং সিলেক্ট হওয়ার পর চারপাশে ছোট ছোট বিন্দু চলে আসলো। আমরা চাইলে এই বিন্দুগুলোকে দিয়ে লেয়ারগুলোকে ছোট করতে পারবো, এইটাকে বড় করতে পারবো, তাই না? এই সিলেকশনগুলোকে ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল ডি, সরি দাঁড়ান, এন্টার, দাঁড়ান, বাইরে একটা ক্লিক করব, সরি বাইরে একটা ক্লিক করব, এন্টার দিলে এটা হয়ে যাবে। তারপর এটাকে ক্লিক করব, এই যে ছোট ছোট বিন্দুগুলো আসছে এগুলোকে দিয়ে আমরা কি করতে পারবো? এগুলোকে বড় ছোট করতে পারবো, তাই না? যে কোনো একটা অবজেক্টকে আমরা ছোট বড় করতে পারবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এন্টার, এই যে এন্টার, তাহলে আমরা যে কোনো অবজেক্টকে বুঝতে পারবো এবং যে কোনো অবজেক্টকে আমরা ছোট বা বড় করতে পারবো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য লেয়ার। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন লেয়ার। ওকে, লেয়ারটাকে সিলেক্ট করা। তো এখন দেখেন যে কোনো একটা জিনিস যখন আমরা এখানে টুলটা ধরবো, এই যে মুভ টুলটা এখানে ধরলাম, ধরার পর মুভ টুলের বিভিন্ন অংশগুলো এখানে চলে আসলো। এখন আমরা এই অংশগুলো বুঝবো। তাহলে মুভ টুলটা আমরা ধরলাম একরকম, আবার যদি আমি আর্টবোল্ড টুল নিই তখন এখানে অন্যরকম চলে আসবে। তাহলে মুভ টুল, এটা হচ্ছে মেনু। এই মুভ টুলের বিভিন্ন সাব মেনুগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা সাব মেনু হচ্ছে আমরা অটো সিলেক্ট লেয়ারটাকে অন রাখবো অথবা অফ রাখবো। আমাদের কোনো প্রয়োজনে এটাকে অন রাখতে হবে, কোনো প্রয়োজনে এটাকে অফ রাখতে হবে। আমি আপাতত এটাকে অনই রাখতেছি। তারপর হচ্ছে লেয়ার্স, লেয়ার,
হ্যাঁ, আপনি বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতেছেন নাকি গ্রুপ নিয়ে কাজ করতেছেন? আমি লেয়ার নিয়ে কাজ করতেছি। আপনার যদি অনেক গ্রুপ থাকে আপনি এখানে গ্রুপ সিলেক্ট করে দিবেন, তাহলে বিভিন্ন গ্রুপগুলো কি একসাথে চেঞ্জ হবে। তারপর হচ্ছে এইটা, এই যে চারপাশে যে বিন্দুগুলো আসবে, ওই বিন্দুগুলো আসবে কি আসবে না। এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে ক্লিক করলে বিন্দুগুলো আসবে, ক্লিক না করলে বিন্দুগুলো আসবে না। ঠিক আছে, এই যে এখানে আমি ক্লিক করলে এখন বিন্দুগুলো আসতেছে না। কেন? কারণ আমি বিন্দুগুলো অফ করে রাখছি। এখানে ক্লিক করলেও বিন্দুগুলো আসতেছে না। তাহলে কখন আসবে? যদি আমি এটা অন করা থাকে, তাহলে আমি কি ক্লিক করলে বিন্দুগুলো আসবে। তাহলে চারপাশে যে বক্সগুলো আসবে, সে বক্সগুলো আসবে কি আসবে না, আমরা এটার মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করতে পারি। তারপর এটা হলো কি বিভিন্ন অ্যালাইনমেন্ট গুলা। অ্যালাইনমেন্ট কি? এই যে আমি এটা এদিকে নিলাম, ওইটা ওইদিকে নিলাম, এটা এদিকে নিলাম, বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট এটা আছে এখানে, তাই না? মানে এগুলো অ্যালাইন না। বাট আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, এই যে এখান থেকে রাইট মাউসটাকে ড্র্যাগ করলাম, দাঁড়ান আমরা এই যে লেয়ারটাকে আমরা ইয়া করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে আমি তালা মেরে দিই। ব্যাকগ্রাউন্ডটাকে তালা মেরে দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিই। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এই যে লক, ব্যাকগ্রাউন্ডটা তালা মেরে দিলাম, তাহলে আমাদের এখন কাজ করতে সুবিধা হবে। তাহলে এখানে আমি সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট হইলো। হওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। মানে বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট আমরা কি এখান থেকে করতে পারবো। এখানে আসলো, এখানে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, এরকম। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট। এখানে ক্লিক করবো, এদিকে অ্যালাইনমেন্ট হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, মাঝামাঝি অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এরকম অ্যালাইনমেন্ট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতেছেন। এই তিনটাকে এরকম আছে, এরকম হয়ে গেল, একটা সরল রেখা হয়ে গেল। আবার উপরে নিচে সরল রেখা করতে চাইলে এই যে এরকম হয়ে গেল, পাশাপাশি সরল রেখা। আবার উপরে নিচে করতে চাইলে এই যে উপরে নিচে সরল রেখা। ঠিক আছে, বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট আমরা করতে পারবো, এগুলো খুব সিম্পল ম্যাটার। তাহলে দেখেন আমরা এই মুভ টুলটাকে শিখলাম। আমরা মুভ টুল আমরা চারটা লেয়ার, বিভিন্ন অবজেক্ট আমরা তৈরি করলাম। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমরা তালা মেরে দেব। ঠিক আছে, এই যে তালা উপরে থাকবে। তারপর একটা লেয়ারে লাল, একটা লেয়ারে সবুজ, একটা লেয়ারে নীল আমরা আঁকবো। আঁকার পরে তারপর কি হবে, আমরা যদি অটো সিলেক্টটা যদি অন করা থাকে, অটো সিলেক্ট আমরা বুঝবো। অটো সিলেক্টটা অন করা থাকলে এগুলোকে অটোমেটিক সিলেক্ট হবে না, লেয়ার সিলেক্ট করে তারপর সিলেক্ট করতে হবে। এটা যদি অন করা থাকে, আমরা যেটাতে ক্লিক করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে। বিন্দু, এটা যদি চারপাশে যে বক্সগুলো আসতেছে, বক্সগুলো আসবে না, বক্সগুলো আসবে। আর বিভিন্ন যদি অ্যালাইনমেন্ট করার জন্য আমরা পুরোটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের ইচ্ছে মতো আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট আমরা করতে পারবো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, মুভ টুল। তো এখন মুভ টুল আমরা বুঝলাম, আমরা আরেকটু ভালোভাবে জিনিসটা বুঝি। সেটা হচ্ছে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মতো মুভ করা। মনে করেন এখানে আমি এই যে লাল বৃত্তটা আছে, এই লাল বৃত্তটাকে আমি এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তখন কি করব, এই যে লাল বৃত্তটাকে আমি ধরার পরে এই যে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, আমি ছোট করলাম। তাহলে আমি লাল বৃত্তটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখান থেকে এখানেও আছে, এটা কপি হয়ে চলে আসলো। এখানেও আছে, সেটা কপি হয়ে কোথায় চলে আসলো, এখানে চলে আসলো। ঠিক আছে না? আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে আমি মুভ করব। এখানে যে নীলটাকে আমি এখানে নিয়ে যাব। নীলটা আমি ধরলাম, ধরার পর এই যে এখানে আমি আসলাম, এখানে নীলটা এখানে চলে আসলো, এখানে চলে আসলো। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে আমি মুভ করতে পারবো। হ্যাঁ, এরপর আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমি আসলাম ফাইল, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন। এই যে এই বাচ্চার ছবিটা আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, বাচ্চার ছবিটা আমি নিয়ে আসি, দাঁড়ান। বাচ্চার ছবিটা আমি নিয়ে আসলাম। তাহলে এই জাতীয় পতাকা থেকে এই যে জিনিসটা আমি আমি মুভ করে বেবির এখানে নিয়ে আসবো। এই বেবির এখানে আমি কি ছেড়ে দিলাম। ঠিক আছে না? মুভ, এই যে বড় বৃত্তটা এখানে চলে আসলো। দেন আমি এটা এনে ছোট্ট করে এই জিনিসটা তার মাথায় টিপের মতো করে দিয়ে দিলাম। ঠিক আছে না? ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট আমরা জিনিসটা চেঞ্জ করতে পারবো, মানে মুভ করতে পারবো। ওকে, তো মুভ করার আগে দেখতে হবে এটা কি, এটা তালা মারা আছে কিনা। যদি তালা মারা থাকে আমরা মুভ করতে পারবো না, তালা খুলে তারপর আমরা মুভ করতে পারবো।
তো আশা করি বুঝতে পেরেছেন মুভ মানে কি, আমি এই জিনিসটাকে এখান থেকে এখানে 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 এখান থেকে এখানে করতে পারবো মুভ, আবার এটাকে বড় ছোট করতে পারবো, আবার এক স্ক্রিন থেকে আমি আরেক স্ক্রিনে এসে মুভ করতে পারবো। ওকে, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই পুরো জিনিসটাকে যদি আমি মুভ করি, এখানে এসে আমি কি মুভ করতে পারবো। ওকে, তাহলে একটা স্ক্রিন থেকে বিভিন্ন অবজেক্ট বা যে কোনো কিছু নিয়ে আমরা আরেকটা স্ক্রিনে আমরা মুভ করতে পারবো। মুভ টুল আমরা এতক্ষণ শিখলাম মুভ টুল। আশা করি আপনারা মুভ টুলের কাজগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা মুভ টুলের কাজ আমি যতক্ষণ বুঝিয়েছি, ভিডিওটা টেনে টেনে আপনি কয়েকবার করে দেখবেন, তাহলে আপনি মুভ টুলের কাজটা পরিপূর্ণভাবে শিখবেন এবং আমি যা যা শিখিয়েছি সেই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন। বেশ, আপনার মুভ টুলের কাজ শেখা হয়ে যাবে। মুভ টুলের সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা কি দেখেন, আমি নিলাম আর্টবোর্ড টুল। ওকে, আর্টবোর্ড টুল নিলাম, নেওয়ার পরে এই যে একটা এই আর্টবোর্ড চলে আসলো। যেমন এই স্ক্রিনটা ছোট, আমি চাচ্ছি এই স্ক্রিনটাকে একটু বড় করতে, তাহলে আমি এই কত বড় করব, এত বড়, এত বড় করে এখানে এখানে করে যদি সিলেক্ট করে দিই, যতটুকু সিলেক্ট করলাম ততটুকু আউটপুট হয়ে গেল। আমি যদি আরো একটু বড় করতে চাই, এই যে এখান থেকে নিয়ে আউটপুট সিলেক্ট করলাম, এখান থেকে নিয়ে যদি আমি আর একটু বড় করতে চাই, এদিকে আর একটু বড় হয়ে গেল, তাই না আউটপুটটা। তারপর আমি যদি আবার এখান থেকে সিলেক্ট করে আবার আউটপুট নিলাম, নিয়ে আমি যদি একটু এদিকে আরো বড় করতে চাই, আর একটু বড় হয়ে গেল। তাহলে আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনার আউটপুট হয়ে যাবে। ওকে, তো এবং যে কোনো একটা আউটপুট নেওয়ার পরে এই যে আউটপুট, আমরা যখন এখানে আউটপুটে আসবো, আউটপুটের বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সাইজ কাস্টম। আমরা বিভিন্ন সাইজ অনুযায়ী নিতে পারবো, আইফোন 10 এর জন্য বিভিন্ন সাইজ অনুযায়ী নিতে পারবো। তারপর হচ্ছে হোয়াইট কত, হাইট কত, এগুলো আপনি লিখে দিতে পারবেন। কালার কি হবে আউটপুটের, মানে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, বিভিন্ন জিনিসগুলো আপনি করে দিতে পারবেন। যেমন এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে আউটপুটের, আমি দিয়ে দিলাম এই আউটপুটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, এটার ব্ল্যাক হয়ে গেল, অথবা এটা হয়ে গেল হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট বা আদার, আমি দিলাম এটা ব্লু হবে, ব্লু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। হ্যাঁ, তো আমাদের দুইটা আউটপুট প্রয়োজন হয় না, একটাই আউটপুট। আমি আবারও দেখাচ্ছি জিনিসটা। এই যে মনে করেন আমি একটা জিনিস নিউ করলাম, আমি নিউ নিলাম একটা, নেওয়ার পর আমি চাচ্ছি আউটপুটটা একটু বড় করব। তাহলে আমি আউটপুটে ক্লিক করব, আউটপুটে ক্লিক করে এই যে এভাবে করে আমি কি এটাকে আরো বড় করে দিলাম, তাই না। দাঁড়ান একটু জুম করি, আমি এটাকে চাইলে একটু বড় করলাম, আর একটু বড় হয়ে গেল জিনিসটা, তাই না। এবং এটার পিছনে কি হবে, এই যে কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার, হাইট কত, হোয়াইট কত, এগুলো চলে আসলো, অনেক কিছু এখানে চলে আসলো। ঠিক আছে, যাই হোক এগুলো খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না, আর্টবোর্ডটা এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তাহলে আমরা শিখলাম মুভ টুল এবং আর্টবোর্ডের কাজ। মুভ টুল এবং আর্টবোর্ড। যারা বুঝতে পেরেছেন তারা জোরে বলবেন, আর যারা বুঝতে পারেন নাই তারা আরো জোরে বলবেন, 3 গুণ 3 গুণ জোরে বলবেন। জি স্যার, বুঝতে বুঝতে পারছি স্যার। স্যার বুঝছি, কিন্তু এই যে ক্লাসগুলো পরে পারলে বুঝতে পারছি স্যার। স্যার ক্লাস করতে একটু আগে দিলে ভালো হয় স্যার, স্যার কাজ বুঝছি, থাকে। কিন্তু পরে তো এই ক্লাসগুলো পাই ক্লাস না। রেকের নাম্বারটা বলে দিন স্যার। স্যার নাম্বার আনতে পারি না স্যার, ক্লাস নামাজ পড়ার আগে পরে ক্লাস। আমি ক্লাস কোডটা বলে সমস্যা নাই, আমি ক্লাস শেষে ক্লাস কোডটা দেব। ক্লাস শেষ হওয়ার আগে ক্লাস কোডটা দিব না, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। ঠিক আছে, একটু দাঁড়ান। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের কোনো প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো লিখে নেন, আমি প্রশ্নগুলো সমাধান করবো আলাদাভাবে। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝবো হলো এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ঠিক আছে, এখানে যদি আমি রাইট বাটনে ক্লিক করি, আমরা এখানে পাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম। এটিকে আমি শুরুতেই দেখিয়েছি, আমি তারপর আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। জাতীয় পতাকা আঁকার সময় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আমি সিলেক্ট করলাম, আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকতে চাচ্ছি।
তাহলে এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারবো, রেক্টেঙ্গেল আঁকতে পারবো, যা ইচ্ছে তা আমরা আঁকতে পারবো। এই যে পুরোটা এটা নিলাম, নিলাম, একটা চতুর্ভুজ আঁকলাম। ওকে, আঁকার পর এটাকে আমি কালার করব। কালার করার জন্য আমি এই কালারে আসলাম। এই যে এখানে এখানে ক্লিক করলে আপনাদের হবে কালার নিলাম, নেওয়ার পরে এই যে আমি কালার, ঠিক আছে, কালারে আসলাম। আপনাদের এখানেই আসবে জিনিসটা, আমার একটু উল্টোপাল্টা হয়ে গেছে। কালার, এই কালার আমি লাল কালার দিলাম, রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পরে এই যে আমার ফরগ্রাউন্ড কালার আছে রেড, নিচে হলো সাদা, উপরে হলো রেড, তাই না? দেওয়ার পর অল্টার ব্যাক স্পেস, এটা কি লক করা আছে আমার ব্যাকগ্রাউন্ডটা? একটু আমি দেখি, দাঁড়ান। লেয়ারটা লক করা কি না? কালার, একটু দাঁড়ান, আমি আবারও এগুলা করতেছি। হ্যাঁ, আমি ফাইল, ফাইল থেকে নিউ 7x5, ওকে, ঠিক আছে। তারপর আমি কি করলাম, আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, একটা বক্স আঁকলাম। এটাকে আমি কালার করব। কালার করার জন্য কি করব, আমি কালারটা নিলাম, কালার রেড নিলাম, রেড নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে না? একটা আমি লাল আঁকলাম, তাই তো? তারপর আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি একটা আঁকলাম। এরপর যদি আমি আরো একটা আঁকতে চাই, তাহলে আমি আবারও নিলাম, আবারও রেক্টেঙ্গুলার মার্কিং টুল, আবার আমি এভাবে নিলাম একটা, নিয়ে আমি একটা নীল নিলাম, নীল নিয়ে অল্টার ব্যাক স্পেস, রাইট বাটনে বাইরে একটা ক্লিক করলাম। তারপর আমি আবারও নিলাম এটা নিয়ে আমি এখানে আরেকটা আমি রেক্টেঙ্গেল আঁকলাম, ঠিক আছে। নিয়ে আমি এটা নিলাম সবুজ, অল্টার ব্যাক স্পেস। তাহলে এইভাবে আমরা যতটা ইচ্ছা ততটা বক্স আমরা আঁকতে পারবো এটা দিয়ে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এবার আমরা একটু জটিল ভাবে কাজটাকে শিখি, একটু ডিটেলস আমরা শিখি। তো ডিটেলস কোথায়? এই যে উপরে দেখেন, আমি যখন রেক্টেঙ্গুলার মার্কিং টুলে ক্লিক করলাম, এখানে আমাদের সাব মেনুগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন সাব মেনুগুলো আমরা এখন বুঝবো, ঠিক আছে। আমি টোটাল জিনিসটা আমি নতুন করে আবার নিচ্ছি, ফাইল, নিউ, এটা। তো এখন দেখেন, আমরা এই এই জিনিসগুলো বুঝবো, রেক্টেঙ্গুলার মার্কিং টুলের সাব মেনুগুলো বুঝবো। তো প্রথম সাব মেনু কি? এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার, এই যে আমি একটা আঁকলাম, তাই না? একটা আঁকলাম, এটাকে আমি অল্টার ব্যাক স্পেস করলাম। তারপর আমি এখানে আরেকটা আঁকতে পারবো, অল্টার ব্যাক স্পেস করলাম। এইভাবে যতটা ইচ্ছে একটা একটা করে আমি কি আঁকতে পারবো। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, হ্যাঁ, একটা একটা করে আমি আঁকতে পারবো। যদি আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে সিলেক্ট থাকা অবস্থা আমি একটার সাথে দুইটা আঁকতে পারবো না। এখানে ক্লিক করলাম, আবার যদি এখানে ক্লিক করি ওইটা চলে গেল, আবার যদি এখানে ক্লিক করি ওইটা চলে গেল, তাই না? একই সাথে আমি একটা আঁকতে পারবো। এবার আমি যদি মাল্টি যদি সিলেক্ট করি, মাল্টি, তাহলে কি হবে, আমি একই সাথে কয়েকটা আমি আঁকতে পারবো, ইচ্ছা মতো, যতটা ইচ্ছা ততটা আমি এখানে আঁকতে পারবো। যদি আমি মাল্টি সিলেক্ট করি, ইচ্ছা মতো যতটা ইচ্ছা ততটা আমি আঁকতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি মাল্টি সিলেক্ট করলাম, মাল্টি সিলেক্ট করে আমি যতটা ইচ্ছা ততটা আমি আঁকলাম। ওকে, আঁকলাম। তারপর হচ্ছে এইটা, এটা কি, এটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে কি হবে, এই যতটা ইচ্ছা ততটা আমি আঁকলাম। আঁকার পর আমি যদি এখানে যদি সিলেক্ট করি, তাহলে আমি যতটুকু অংশ সিলেক্ট করলাম অতটুকু অংশ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এতটুকু অংশ সিলেক্ট করলাম, এটা মাইনাস হয়ে গেল। এতটুকু অংশ অংশ সিলেক্ট করলাম, এটা মাইনাস হয়ে গেল। এতটুকু অংশ সিলেক্ট করলাম, এটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমি এখানে যদি সিলেক্ট করি, তাহলে কি হবে, যতটুকু অংশ সিলেক্ট করবো অতটুকু অংশই থাকবে, বাকিগুলো মাইনাস হয়ে যাবে। যেমন আমি এই যে এখান থেকে সিলেক্ট করলাম, যতটুকু সিলেক্ট করলাম ততটুকু থাকবে, বাকিটুকু মাইনাস হয়ে যাবে। যতটুকু সিলেক্ট করলাম ততটুকু থাকবে, বাকিটা মাইনাস হয়ে যাবে। মানে এইটা এটার উল্টা। তাহলে দেখেন, আমি আবারও জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন। আমি আবারও একটা জিনিস নিলাম, 7x5। দেখেন, আমরা প্রথমত এখানে সিলেক্ট করব, একটা 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 আঁকতে পারবো। এখানে সিলেক্ট করে আপনি যতটা ইচ্ছা ততটা আপনি এঁকে নেবেন, একটা, দুইটা, তিনটা,
চারটা, যতটা ইচ্ছা অতটা আপনি এঁকে নেবেন। তারপর আপনি এটা প্র্যাকটিস করবেন। এখানে যখন করবেন তখন কি হবে, মানে এতটা তো আপনি আঁকতে পারবেন। আঁকার পরে যদি কালার করতে চান, জাস্ট অল্টার ব্যাক স্পেস দিলে তো কালার হয়ে যাচ্ছে, এটা তো বুঝতেই পারতেছেন, তাই না? তো এটা করার পর আমি এটা করব। এটাতে আসলাম, এটাতে আসার পর আমি এই যতটুকুকে সিলেক্ট করব ততটুকু কেটে যাবে, তাই না? যতটুকুকে সিলেক্ট করব ততটুকু কেটে যাবে। আবার যদি আমি এখানে যদি সিলেক্ট করি, তাহলে আমি যতটুকুকে সিলেক্ট করব ততটুকু থাকবে, বাকিটুকু কেটে যাবে। এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু থাকবে, বাকিটুকু কেটে যাবে। তারপর আমি এটাকে মনের মতো করে কালার করি, অল্টার ব্যাক স্পেস। তো আশা করি আপনারা এতটুকু এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এগুলো সহজ বিষয়। আমার ভিডিওটা দেখবেন এবং বারবার করে প্র্যাকটিস করবেন। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো ফেদার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ফেদার। সবাই একটু জোরে একবার বলেন তো, ফেদার বলেন। Feather. সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ফেদার। হ্যাঁ, তো ফেদারটা কি দেখেন, আমরা যদি নর্মাল যদি ফেদারে থাকে, আমি যদি একটা জিনিস আঁকি, দাঁড়ান, ফাইল থেকে নিউ। হ্যাঁ, আমি যদি নর্মালি যদি আমি একটা জিনিস আঁকি, তখন কি হবে, আঁকলাম, আঁকার পর আমি একটা রেড কালার করলাম, একটা সলিড কালার হয়ে যাবে। একটা কালার করলাম, একটা সলিড কালার, ঠিক আছে, দিলাম একটা একটা কি সলিড কালার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এটা নিলাম, কি এটা, হ্যাঁ, আমি 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 বুঝাচ্ছি ফেদার। আচ্ছা, এখন দেখেন, আমি যদি এটাকে এটাকে ফেদার যদি জিরো থাকে তাহলে সলিড আকারে দেখা যাবে। আর আমি ফেদার যদি এখানে 50% করে দিই, 50 করে দিই ফেদার, ফেদার করে দিলাম 50 না, আমি 30 করি প্রথমে, 30। হ্যাঁ, 30 করলে কেমন হবে দেখেন। 30 করা অবস্থায় আমি যদি একটা এটা আঁকলাম, আঁকার পরে যদি আমি অল্টার ব্যাক স্পেস দিই, এটা ছড়াই গেল কালিটা। হুম, আমি ফেদার দিয়ে যদি আমি এখানে যদি আমি ফেদার 80 করি, 80 করে যদি আমি এখানে কোনো একটা জিনিস আঁকি, এটা নিলাম, নেওয়ার পরে যদি আমি কোনো একটা কিছু যদি আঁকি, দেখেন এটা অল্টার ব্যাক স্পেস দিলে এটা আরো 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 ছড়াই গেল। তাহলে এটা হচ্ছে জিরো ফেদার, এটা হচ্ছে 30% ফেদার, এটা হচ্ছে 80% ফেদার। ওকে, তাহলে আমরা যখন কোনো একটা মার্কিউ টুল, কোনো একটা রেক্টেঙ্গুলার বা কোনো একটা কিছু আঁকবো, তখন আমরা যদি ফেদার যদি জিরো থাকে তখন এটা সলিড দেখাবে। ফেদার যদি আমরা যত বেশি ফেদার বাড়াবো তত বেশি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। এটা কেন করা হয়, এটা বিভিন্ন রকমের ডিজাইনের জন্য করা হয়। তাহলে আমি আবারও বলতেছি, এখানে ফেদার জিরো জিরো থাকা অবস্থায় যখন আপনি একটা রেক্টেঙ্গুলার আঁকবেন তখন সেটা এরকম সলিড দেখা যাবে। ফেদার যত বাড়াবেন, ফেদার বাড়াই দিবেন, বাড়াই দেওয়ার পরে যখন আপনি রেক্টেঙ্গুলার আঁকবেন তখন কি সে কালিটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। আশা করি আপনারা ফেদারের বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এটার প্র্যাকটিক্যালটা আমি এখন দেখাবো, আমরা আসলে কি কাজে এটাকে ব্যবহার করব। আমরা তো ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো কালার এপিপি মিশিয়ে দেওয়ার জন্য ফেদার ব্যবহার করব। পাশাপাশি আমি কোনো একটা ছবি নিচ্ছি, ছবি, আমি এই ছবিটাকে নিলাম, এই ছবিটাকে আমি নিলাম। হ্যাঁ, এখন এই বাচ্চাটার মুখটা আমি নেব, এই বাচ্চাটার মুখটা আমি কপি করব। আমি এখানে রেক্টাঙ্গুলার দিলাম। আচ্ছা, আমি এখানে ফেদার দিলাম, মনে করেন জিরো, জিরো ফেদার, হ্যাঁ, জিরো। জিরো থাকা অবস্থায় আমি এটা দিলাম, দেওয়ার পর বাচ্চাটার মুখটা আমি সিলেক্ট করলাম, করে আমি এটাকে কপি করলাম। আমি ফাইল এখান থেকে কপি করতেছি, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করে আমি একটা নতুন একটা জিনিসে বসালাম, বসিয়ে কন্ট্রোল ভি, ঠিক আছে না? ওকে, এটা একদম ফিক্সড হয়ে গেল, বা এটা কি, এটা একদম সলিড হয়ে গেল। আমি যেভাবে কপি করছি সেভাবে এখানে কি এখানে বসে গেছে, ফেদার জিরো থাকা অবস্থায়। তাহলে আমি একটা অবজেক্ট থেকে কপি করে আমি এই জায়গা থেকে কপি করলাম, কপি করে আমি এই জায়গাতে এসে আমি পেস্ট করলাম, এই জায়গা থেকে আমি কপি করলাম, কপি করে এই জায়গাতে এসে আমি পেস্ট করলাম। তাহলে হুবহু কপি অবস্থা কপিটা পেস্ট হয়ে গেল, এটাই জিরো ফেদারে। এখন আমি যদি যেটা করব, এখন আমি যদি ফেদারটাকে যদি বাড়াই নিই, আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। ডিসিলেক্ট করবে কি দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে।
এখন আমি ফেদারটা একটু বাড়াইনি, দেখেন আমি ফেদারটা 70% নিলাম। আমি ফেদার এই যে এখানে আসলাম, এখান থেকে ফেদারটা নিলাম 70, ফেদারটা নিলাম কত 70 নেওয়ার পর ফেদারটা 70-তে আছে। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে নিলাম, বাচ্চার মুখটাকে আমি আবার নিলাম, ঠিক আছে না? নিলাম, নেওয়ার পর এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি, কন্ট্রোল-C দিয়ে কপি, কপি করার পরে যখন আমি এটাকে মুছে দিই, কপি করার পর যখন আমি এখানে পেস্ট করব কন্ট্রোল-V, এই যে দেখেন জিনিসটা কিরকম হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেল, তাই না? জিনিসটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেল। এটাকে যদি আমি বড় করি, এটা কিরকম দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা মিশে গেছে সাদার সাথে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমরা আর একটু ভালোভাবে বুঝি। আমরা এই যে জাতীয় পতাকা আমরা আঁকলাম, জাতীয় পতাকার ভিতরে তাকে নিয়ে আসি, ওই 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 ছেলেটাকে। তাহলে আমি এখানে আসলাম, আমি আবারও দেখাচ্ছি, আমি কন্ট্রোল-D, ডিসিলেক্ট, আমি এখানে আসলাম, ফেদার, এখানে আসলাম, ফেদার 70 দিলাম, ফেদার 70-তে রেখে আমি এটাকে এখানে আসলাম, এখান থেকে আমি বাচ্চাটার মুখটা আমি নিলাম, ওকে? নেওয়ার পরে এটাকে আমি কপি করলাম কন্ট্রোল-C, তারপর আমি জাতীয় পতাকাতে আঁকলাম, আসলাম, আসার পর কন্ট্রোল-V, কি হলো, কপি কি হয় না এটা? কন্ট্রোল-C, কপি করলাম, কন্ট্রোল, দাঁড়ান, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। আচ্ছা, আমি এখানে এখানে আমি দেখাচ্ছি, এখানে একটা বৃত্ত আমি আঁকতেছি, ইলিপ্টিক্যাল টুল দিয়ে আমি একটা বৃত্ত আঁকতেছি, বৃত্ত এঁকে আমি এটাকে রেড কালার দিয়ে ফিল করলাম, ঠিক আছে? তারপর আমি এখানে ওই জিনিসটাকে কন্ট্রোল-V করতেছি, পেস্ট, তারপর আমি কি করলাম, এটা করলাম, এটা করার পর যখন আমি এটা দিচ্ছি, এটা খুব সুন্দরভাবে লাল কালারের সাথে খুব সুন্দরভাবে জিনিসটা মিশে গেল, ঠিক আছে? এইভাবে আমরা খুব সুন্দরভাবে আমরা ড্রয়িং করতে পারবো ফেদার দিয়ে। তাহলে বিষয়টা খুব সহজ, যারা বুঝতে পারেন নাই, জাস্ট নর্মালি যদি আপনি কোনো একটা অবজেক্টকে কপি করেন, পেস্ট করেন, নর্মালি হুবহু কপি পেস্ট হবে। আর যখন আপনি ফেদার বাড়িয়ে দিবেন তখন কি হবে, তখন রংটা চারপাশে ছড়িয়ে যাবে। সে যদি আপনি সাদাতে যদি আনেন, তাহলে কি হবে, সাদাতে যদি জিনিসটা নিয়ে যান, এরকম রংটা ছড়ানো দেখা যাবে। আবার যদি সেটাকে কোনো একটা অবজেক্টের ভিতরে আপনি নিয়ে আসেন, তখন সেটা আর একটু সুন্দর দেখা যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ফেদার, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, আচ্ছা, ফেদারটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এটুকুই ফেদার, ওকে? আচ্ছা, তাহলে আমরা এরপর আমরা বুঝবো, আমরা এখন বুঝবো হলো, দাঁড়ান, আমরা এখন বুঝবো হলো ফাইল থেকে, দাঁড়ান আমি নতুন একটা ফাইল নিচ্ছি, ফটো, এটা, এখান থেকে দেখেন আমরা কি আসবো, ফাইল নিউ, এখন আমরা বুঝবো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের মধ্যে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, দাঁড়ান, এখান থেকে আমরা আসবো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটাও সেম, এখানে সেম, অলমোস্ট সেম, এখানে কোনো কিছু নাই, জাস্ট ইলেকট্রিক্যাল মার্কেল টুলটা গোল হবে, ওইটা ওইরকম হবে, এটা গোল হবে, এটাই পার্থক্য, ঠিক আছে? আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুলে যা যা শিখেছি, ইলেকট্রিক্যাল মার্কেট টুল তা, এখানে তেমন কোনো কোনো পার্থক্য নেই। তারপর হলো কি, এই যে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এগুলো আমাদের খুব একটা লাগে না। এই যে আপনি এখানে ক্লিক করলে সিঙ্গেল রো মার্কিউ টুল সিঙ্গেল রো আকারে আসবে, আবার এখানে সিঙ্গেল কলাম মার্কিউ টুল নিলে সিঙ্গেল কলাম আকারে আসবে, ঠিক আছে? সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এগুলো খুব একটা কাজে আসে না আমাদের, মূলত আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলেকট্রিক্যাল মার্কিউ টুল এই দুটোই কাজে আসে। আশা করি আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা বুঝবো হলো ল্যাসো টুল। ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা একটু নিঃশ্বাস নিয়ে আগে, আমরা এতক্ষণ বুঝলাম মার্কিউ টুল। যারা বুঝতে পেরেছেন তারা জোরে বলেন হ্যাঁ, আর যারা বুঝতে পারেন নাই আপনারা তো জানেন, কি বলবেন? ইয়েস স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমি কি বলবো সেটা আপনারা জানেন।
যারা বুঝতে পারেন নাই বলেন। লিখে রাখেন, লিখে রাখেন। কালকে সাপোর্টে যারা বুঝতে পারে তারা লিখে রাখবো। কালকে সাপোর্টে আলোচনা। হ্যাঁ, যারা বুঝতে পারেন না তারা লিখে রাখেন, আমি আগামীকাল সাপোর্টে এসে আমি এই জিনিসগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে। আর যারা বুঝতে পারেন নাই তারা হয়তো আমার প্রথম দেখাতে বুঝতে পারেন নাই, বাট যখন আমার ভিডিওটা দেখবেন আপনি পানির মতো সহজ করে বুঝবেন। প্রথম দেখাতে হয়তো আপনি বুঝতে পারেন নাই, বাট যখন ভিডিওটা আপনি কয়েকবার করে দেখবেন দেখবেন যে সব কিছু আপনি বুঝবেন। খুব সহজ করে আমি বোঝাচ্ছি, এর চাইতে সহজ করে বোঝানো সম্ভব না। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আমরা এখন বুঝবো কি? আমরা এখন বুঝবো হলো আমরা এখন বুঝবো হলো এটা মার্কিউট, কি লেসো টুল, লেসো। আচ্ছা, লেসো টুল বোঝার জন্য আমি একটা ছবি নিয়ে আসলাম। আমি স্ক্রিনে একটা ছবি নিয়ে আসলাম। ঠিক আছে। অল্টার চেপে ধরে আমি ছবিটাকে বড় করতেছি। দেখেন, অল্টার চেপে ধরলে ছবিটাকে আপনি চাইলে ছোট করতে পারেন আর ছবিটাকে বড় করতে পারেন। আমি ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। অথবা এখানে যে ম্যাগনিফাইং টুল আছে, ম্যাগনিফাইং টুলে ক্লিক করে আপনি এটাকে জুম বা বড় ছোট করতে পারেন। ঠিক আছে। যাই হোক, আমি অল্টার চেপে ধরে এটাকে ছোট করলে ছোট হয়ে যাবে, চেপে ধরলে বড় হয়ে যাবে। অল্টার, জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, তারপর ছোট বা বড় বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি একটা বাচ্চাকে নিয়ে আসলাম। ওকে। এখন আমরা কি শিখবো? ল্যাসো টুল। এই যে আমরা এখানে আসলাম, ল্যাসো, ল্যাসো টুল। ল্যাসো টুল কি জন্য? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তাহলে আমি এখান থেকে আসলাম, ল্যাসো টুল, ল্যাসো টুলে সিলেক্ট করলাম। তারপর আমি এই বাচ্চাটার বডিটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করলাম। খুব সূক্ষ্মভাবে, খুব আস্তে আস্তে আমরা এই বাচ্চাটাকে আমি কি কি করলাম, আমি সিলেক্ট করব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু রাফলি সিলেক্ট করতেছি, বাট আপনারা যখন সিলেক্ট করবেন তখন খুব একুরেট ভাবে করবেন। ঠিক আছে। আমি ধীরে ধীরে মাউসটা কিন্তু আমি চেপে ধরে আছি। মাউসটা চেপে ধরা অবস্থায় আমি এটাকে সিলেক্ট করতেছি, করলাম। ঠিক আছে না? আমি এটাকে সিলেক্ট করে ফেললাম। আমি এই সিলেক্ট করলাম। সিলেক্টটাকে যদি ডিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। আমি আবারও ওইটাকে সিলেক্ট করব। রাইট বাটনে ক্লিক করলাম, ল্যাসো টুল, ল্যাসো টুলে ক্লিক করে মাউস চেপে ধরলাম, সেটাকে আর উঠানো যাবে না। ঠিক আছে। উঠানো যাবে না, 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 এটুকু করলাম। ঠিক আছে না? করলাম, সিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার জন্য কি? কন্ট্রোল ডি। সিলেক্ট করার জন্য কি? লেসো টুল। আচ্ছা, তো এখন আমি এই যে যে জিনিসটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি কি কি করব? এখন আমি এটাকে তো আমি সিলেক্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। আমি আবারও করতেছি, লেসো টুল, এটাকে আমি সিলেক্ট করলাম, তাই না? এখন এটাকে সিলেক্ট করতে চাচ্ছি না, এটাকে তো সিলেক্ট করলাম, এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। তাহলে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স, সিলেক্ট ইনভার্স, সিলেক্ট ইনভার্সে যদি ক্লিক করি তখন আমার এটার পরিবর্তে ওইটা সিলেক্ট হয়ে যাবে। মানে যতটুকু সিলেক্ট করছি এটুকু ডিসিলেক্ট হয়ে যাবে, এবং যেটাকে আমি সিলেক্ট করি নাই অতটুকু সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে ভিতরে চলে আসবে, আবার সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে আবার ওটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ক্লিক করলাম। দেখেন, প্রথমে আমি এটাকে সিলেক্ট করছি, তারপর রাইট বাটনে ক্লিক করছি, রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দেবো। মুছে দেওয়ার জন্য আমি আগে দেখবো যে এটার কোনো কি ইয়ে আছে কিনা, কোনো লেয়ারে কোনো তালা মারা আছে কিনা। আমি লেয়ারে যাই, লেয়ার লেয়ার লেয়ার, লেয়ারে আসলাম। লেয়ারে কি তালা মারা আছে? না, তালা মারা নাই। লেয়ারে যদি তালা মারা থাকে তাহলে কিন্তু আমি মুছতে পারবো না। অনেকে মুছতে চাইবেন কিন্তু দেখবেন যে মুছা যাচ্ছে না। তাহলে দেখবেন যে লেয়ারে তালা মারা আছে কিনা। লেয়ারে তালা মারা থাকলে, এই যেমন লেয়ারে তালা মারা আছে, এটা এখন আমি মুছতে পারবো না। কিভাবে মুছতে পারবো? তালাটাকে খুলতে হবে। এই যে আমি দেখাচ্ছি বিষয়টা, তালা মারা আছে। এখন আমি মুছতে চাইলে এটা মুছবে না। এই যে আমি ডিলিট বাটন প্রেস করতেছি, এটা মুছতেছে না। যখন আমি তালাটা খুলে দেবো, এখন আমি ডিলিট বাটনে প্রেস করলেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে।
তারপর এটাকে আমি ডিসিলেক্ট করবো, সরি, ডিসিলেক্ট করার জন্য এই যে দাঁড়ান, ডিলিট করে দিলাম। ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল D। ঠিক আছে, তাহলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি আরেকবার দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি একটা ছবি নিলাম, নেয়ার পরে আমি অল্টার এবং মাউসের বলটাকে ঘুরিয়ে এটা একটু বড় করলাম। করার পর আমি এখানে আসলাম, ল্যাসো টুল দিয়ে আমি কি করব, আমি এটাকে মাউস চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পর আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করব, সিলেক্ট ইনভার্স, অপোজিটটা সিলেক্ট হয়ে গেল। এখানে তালা মারা আছে না, তালা নাই, তাহলে আমি ডিলিট বাটনে প্রেস করব, কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করব, পিছনের অংশটুকু ডিলিট হয়ে গেল। তারপর আমি করলাম কন্ট্রোল D। ঠিক আছে, এটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিট বাটন দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করার পর আমরা কি করলাম, ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পর এরপর আমি এই মুভ টুলে দিয়ে এটাকে আমি ধরলাম, ধরে আমি যেখানে ইচ্ছে সেখানে আমি নিয়ে যেতে পারবো। আবার যেটা আমি চাই, দেখেন এটাকে ধরলাম, ধরার পর আমি অন্য একটা জায়গায় ট্রান্সফার করব। নিউ নিউ থেকে আমি চাচ্ছি এখানে এই যে এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমি এটাকে ধরলাম, ধরার পর আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে না? আবার আমি একটা তাজমহল খুলি, এখানে আমি একটু ওপেন করি, ফাইল থেকে ওপেন থেকে আমি তাজমহল নিয়ে আসি, তাজমহল। ঠিক আছে, এখন আমি তাজমহলের মধ্যে কি করব, ওই বাচ্চাটাকে নিয়ে আসবো। তাহলে আমি এই বেবিটাকে নিলাম, আমি মুভ টুল দিয়ে এটাকে ধরলাম, ধরার পর তাজমহলে আসলাম, তাজমহলে এসে এখানে চলে আসলাম এবং আমি বাচ্চাটাকে এখানে আমি বসাই দিলাম, তুই এখানে বসে থাক। ঠিক আছে, এই যে সেখানে বসে থাকলো। ওকে, আমি এখানে এখানে আমি কি তাকে বসাই দিলাম। ইচ্ছে হলে এখানে বসান, ইচ্ছে হলে তাকে তাজমহলের উপরে বসায় রাখেন, তাজমহলের এখানে সে বসে থাকবে, এখানে এখানে বসে সে খেলাধুলা করুক। ঠিক আছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে তাকে আপনি বসায়া রাখতে পারবেন। ওকে, আবার আপনি ছেলে থেকে এখানে নামান, এখানে বসান। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা করব। ঠিক আছে, আমি এই যে এটাকে ধরলাম, ধরার পর আমি আবারও তাজমহলে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে না, সেখানে বসে থাকবে। ওকে, তাহলে আমরা কিভাবে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে মুছে দেব, তারপর সেই ছবিটাকে নিয়ে এসে যে কোনো একটা ছবির এখানে বসাই দিলেই ওটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আবার আমি এটার উপর বসাবো না, এই বাচ্চাটাকে আমি বসাবো কি কোনো একটা লাল কালারের মধ্যে। তাহলে আমরা ফাইল নিউ নিয়ে আমি কি করব, 7x5, আমি এটার একটা পুরোটার একটা কি করব, আমি একটা কালার আনি। আমি এই পুরো স্ক্রিনটাকে আমি কি করব, আমি একটু কালার করি, আমি কালার নিয়ে আসি এখান থেকে, কালার, পুরো স্ক্রিনটাকে আমি গ্রিন করি, গ্রিন অল্টার ব্যাকস্পেস। ঠিক আছে, পুরো স্ক্রিনটাকে আমি গ্রিন করলাম। তারপর আমি ওই ছেলেটাকে নিয়ে এই গ্রিনের মধ্যে নিয়ে আসলাম, এই গ্রিনের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে পুরো স্ক্রিনটা কি হয়ে গেল, তো আমি মুছে দিচ্ছি। ঠিক আছে না? ওকে, তাহলে পুরোটা সে কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল। আমি যদি রেড চাই, তাহলে এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি এখানে রেড নেন, রেড রেড নিয়ে অল্টার ব্যাক স্পেস। দাঁড়ান আমি এটাকে কেটে দিচ্ছি, আমি রেডের মধ্যে তাকে আমি নিয়ে আসবো।
কারণ আমি টোটাল জিনিসটাকে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এই তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে মুছলাম, মোছার পর আমি পিছনের এটাকে আমি কি করে দেবো, মানে রেড করে দেবো। তাহলে রেড করে দেওয়ার জন্য আমি এখানে রেডে আসলাম, রেড, রেডে আসার পরে আমি জাস্ট কি করব, নতুন একটা উইন্ডো, নতুন একটা লেয়ার নেব, লেয়ার, 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 লেয়ার। আমি এই যে এটা তো লেয়ারে আছে, আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার ওয়ানে বাচ্চাটার ছবি আছে, লেয়ার টুতে জিনিসটা কি খালি আছে, তাই না? তাহলে এইখান থেকে আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে এখানে আমি কালার নেব, কালার লাল, লাল নিয়ে অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ, এখন চিন্তার কোনো কোনো কিছু নাই, এই যে দুইটা লেয়ার, একটা লেয়ার টু হলো উপরে, লেয়ার ওয়ান হচ্ছে নিচে। তাহলে আমি এই বাচ্চাটাকে যদি আমি উপরে তুলে দিই কি হবে, বাচ্চাটা উপরে, তারপর নিচে হলো লালটা। ওকে, আমি এই টোটাল জিনিসটা আমি আরেকবার আমি করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি প্রথমত বাচ্চাটার ছবি নিলাম, ওকে, নিলাম, নেওয়ার পর আমি কি করব, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ল্যাসো টুলে আসবো, ল্যাসো টুল থেকে আমি আসবো, ল্যাসো টুল, এখান থেকে আমি এটাকে ধরবো, ধরে খুব সাবধানে আমি এটাকে ধীরে ধীরে পুরা বাচ্চাটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। পুরা বাচ্চাটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমি কি করব, এটাকে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এটাকে ডিলিট করে দেবো, ওকে। এরপর কন্ট্রোল ডি, আনসিলেক্ট করে দিলাম। এখন আমি পিছনে কি করব, এখানে আমার লেয়ার আছে কয়টা, একটা লেয়ার, এখন আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে আসবো। আরেকটা লেয়ার নিয়ে আসার জন্য আমি এটাকে প্লাস করলাম, আমাদের লেয়ার টু চলে আসলো। তো লেয়ার ওয়ানে আছে বাচ্চা, আর লেয়ার টুতে আছে খালি। এই খালি জায়গাতে আমি রং দেব। রং দেওয়ার জন্য কি করব, আমি কালারে আসলাম, কালারে এসে আমি এখানে রং দিলাম লাল, রং দেওয়ার পর অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ, আমি আবার দেখলাম যে উপরে আছে লাল রং, নিচে আছে বাচ্চাটা। তাহলে আমি লাল রংটাকে যদি নিচে নামাই দিই কি হবে, লাল রংটাকে নিচে নামাই দিলাম, লাল রং, বাচ্চাটা উপরে, লাল রংটা নিচে, বাচ্চা উপরে, লাল রং নিচে, তাই না? আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আবার আমি যদি এটাকে কালারটা যদি আরেকবার চেঞ্জ করতে চাই, আমি আবার কালারে আসলাম, এটাকে ব্লু নিলাম, ব্লু, ব্লু থেকে অল্টার ব্যাক স্পেস, ব্লু হয়ে গেল। যদি আমি এটাকে গ্রিন করতে চাই, গ্রিন, অল্টার ব্যাক স্পেস, গ্রিন। তাহলে আমরা যে কোনো একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবো এবং সেই ছবিটাকে আমরা যে কোনো কালার আমরা ছবির পেছনে দিতে পারবো। বিষয়টা কি, লেয়ার ওয়ানে থাকবে বাচ্চাটা, আর লেয়ার টুতে আপনি যে কোনো একটা জিনিস দিতে পারবেন। উপরে থাকবে লেয়ার ওয়ান থাকবে উপরে, বাচ্চাটা থাকবে উপরে, আর লেয়ার টু যেটা আপনি দেন না কেন সেটা লেয়ার টু থাকবে নিচে। এবং লেয়ার টুকে আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, লেয়ার টুতে সিলেক্ট করা আছে। এখন আপনি কালারে যান, এখন আপনি ব্লু নেন, ব্লুটা সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস। তো যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কি করতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে পারবো, ফেলে দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডের স্থানে আমরা যে কোনো কালার নিয়ে আসতে পারবো। একটা, দুইটা হলো, এখন আমি বাচ্চাটাকে তাজমহলের, মানে আমরা পিছনে তাজমহল দেব, বাচ্চাটার ব্যাকগ্রাউন্ডে কি দেবো, তাজমহল দেব। তাহলে আমরা তাজমহলটাকে নিয়ে আসলাম, তাজমহলটা আসলো, তাজমহলটা আসার পরে আমি কি করলাম, এখানে আসলাম, এখান থেকে আমি এই বাচ্চাটাকে ধরলাম, সিলেক্ট টুল দিয়ে বাচ্চাটাকে ধরলাম। ধরার পর ওকে আমি তাজমহলে নিয়ে যাই, তাজমহলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওকে আমি কি করলাম, এখানে আমি বসাই দিলাম, যেখানে ইচ্ছে সেখানে আমি এখানে তাকে 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 আমি বসাই দিলাম। ঠিক আছে না? ব্যাস, তাহলে বাচ্চার ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ হয়ে গেল। বাচ্চা এখানে এখানে ছিল, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এবং সেই ব্যাকগ্রাউন্ডের পিছনে আমাদের ইচ্ছে মতো কালার আমরা দিতে পারবো। আবার চাইলে সে বাচ্চাটাকে নিয়ে নিয়ে কোনো একটা ছবির সামনে বসে দিতে পারবো। তার মানে কি, বাচ্চাটার পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে যে কোনো একটা ছবিকে, যে কোনো একটা ছবির পিছনে আপনারা লাগিয়ে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আমরা শিখলাম। তো এখন আমরা শিখবো পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল, জিনিসগুলো আসলে কি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিকভাবে সিলেক্ট করা। তো ল্যাসো টুল দিয়ে আমরা যেভাবে সিলেক্ট করেছি সেভাবে সেইভাবে সিলেক্ট করাটা একটু অসুবিধা। তো এই সিলেকশনের কাজটা খুব সুচারুরূপে ভাবে করা হয় কি দিয়ে, পলিগোনাল ল্যাসো টুল দিয়ে, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে।
তো দেখেন আমি যদি এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলটা যদি নিই, ম্যাগনেটিক ল্যাসো টুল নিলাম, নামার পরে এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি জাস্ট আমি যদি কি করি এখানে ধরে থাকি, অটোমেটিক জিনিসটা সিলেক্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে চুম্বকের মতো করে জিনিসগুলা লেগে যাচ্ছে, ম্যাগনেটের মতো করে জিনিসগুলা লেগে যাচ্ছে। যদি এরকম হয় আমি দেবো কন্ট্রোল ডি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি, আমি আবারও দিচ্ছি। আমরা এখান থেকে আসলাম কোথায়, ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা জাস্ট এখানে আস্তে আস্তে করে ধরবো, সে অটোমেটিক্যালি জিনিসগুলোতে লেগে যাবে, ম্যাগনেটের মতো করে লেগে যাবে, এবং আমাদের সিলেকশনটা হবে খুবই খুবই অ্যাকুরেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাধারণ টুল দিয়ে সিলেক্ট করা, নর্মাল ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা আর ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার মধ্যে পার্থক্যটা। এখানে আসলাম, সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট হয়ে গেল। রাইট বাটনে ক্লিক করলাম, সিলেক্ট ইনভার্স, ব্যাকগ্রাউন্ড মুছে দিলাম। তারপর আমি কি করলাম, এখানে লেয়ার নিলাম, লেয়ার আরেকটা লেয়ার নিলাম, তারপর সেই লেয়ারটাকে আমি কালার করলাম ব্লু, কালার করে এটা। ঠিক আছে, দেখেন জিনিসটা আরো বেশি স্মুথ হয়েছে। এরকম হলে আবার আগের জায়গায় আনবেন, তারপর কন্ট্রোল ডি। ঠিক আছে, একটা প্রবলেম হয়ে যায়, এই যে এটা শুরু হয়েছে তো হয়েছে, এটা আর থামতেছে না, এটা আর থামতেছে না, তাহলে এটার উপায় কি? উপায় হলো আপনি আগের জায়গাতে আনবেন, এটা যে কোনো একটা জায়গাতে আনবেন, আগের জায়গাতে আনবেন, আনার পর সিলেক্ট হইলো, তারপর এটাকে ডিসিলেক্ট করে দেন, কন্ট্রোল ডি। তাহলে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করলে কি হবে, আমাদের জিনিসটা স্মুথ হবে, একদম একুরেটলি আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন ম্যাগনেটিক ল্যাসো টুল। এখন আমরা বুঝবো পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল, তো দেখেন আমরা যদি এরকম একটা, আমাদের অবজেক্টটা যদি হয় এরকম একটা বক্সের মতো, মানে ত্রিভুজ চতুর্ভুজ টাইপের যদি এরকম একটা বক্সের মতো হয়, তখন আমাদের পলিগোনাল ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করাটা খুব সহজ হবে। ঠিক আছে, পলিগোনাল ল্যাসো টুল নিলাম, এই যে দেখেন এভাবে এভাবে, মানে যেগুলো সরল রেখা মতো করে, এগুলোকে আমরা পলিগোনাল ল্যাসো টুল দিলে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। ঠিক আছে, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, হয়ে গেছে না? হয়ে গেছে। এবার আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স, তারপর মুছে দিলাম। এটা মোছা যাচ্ছে না কেন? এটা মোছা যাচ্ছে না, সম্ভবত এটাতে তালা আছে, এই যে তালা মারা আছে, এই জন্য মোছা যাচ্ছে না। তালাটা খুলে দিলাম, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। তারপর আমরা এটাকে কালার দিলাম, কালার ব্লু, অল্টার, এই যে, ঠিক আছে না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সিলেকশনটা যদি হয় কার্ভ আকারে সরল রেখার মতো করে, সরল রেখার মতো হলে আমরা দেবো পলিগোনাল ল্যাসো টুল, হ্যাঁ, আর যে কোনো কিছুকে আমরা দেবো ম্যাগনেটিক ল্যাসো টুল। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ল্যাসো টুল এটা হচ্ছে অনেক ওল্ড। তারপর আমরা দেবো পলিগোনাল ম্যাগনেটিক ল্যাসো টুল। আর পলিগোনাল ল্যাসো টুল আমরা ব্যবহার করবো কোনবা, যেগুলো ত্রিভুজ টাইপ চতুর্ভুজ টাইপ সরল রেখা টাইপ, এগুলোকে আমরা করবো কি পলিগোনাল ল্যাসো টুল। তাহলে ল্যাসো টুলের মূল কাজ হলো সিলেকশন করা, সিলেকশন করার পর আমরা সিলেক্ট ইনভার্সে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দেবো, ব্যাকগ্রাউন্ডটা মুছে দিয়ে সেই ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো কালার নিয়ে আসতে পারবো, অথবা চাইলে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে, ওরে বাবা, এটা একটা মস্ত বড় যন্ত্রণা, হ্যাঁ, দাঁড়ান, ঠিক আছে, আমরা অল্ট এসকেপ চাপলে চলে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব ল্যাসো টুল দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা মুছে দেব, মানে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দেব। তারপর এই অবজেক্টটাকে নিয়ে আমরা চাইলে কি, আমরা চাইলে এখান থেকে চাইলে অন্য কোনো অবজেক্ট আমরা চলে যেতে পারবো, অন্য কোনো ছবির সামনে আমরা বসাইয়া এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা শিখলাম, যদি আমার কথা কেউ যদি ক্লাসের মধ্যে সঠিকভাবে বুঝতে নাও পারেন, আপনারা যদি কয়েকবার করে যদি আমার ভিডিওটাকে দেখেন এবং প্র্যাকটিস করেন, আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। আমি কয়েকবার করে আমি বিষয়টাকে বোঝালাম। তাহলে আমরা আজকে শিখলাম একটা হচ্ছে মুভ টুল, আর্টবোর্ড টুল, তারপরে শিখলাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল,
ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম, তারপরে শিখলাম ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমি যতটুকু শিখলাম অতটুকু আপনারা খুব ভালোভাবে দেখবেন, কয়েকবার করে ভিডিওটা দেখবেন এবং খুব ভালোভাবে জিনিসটাকে প্র্যাকটিস করবেন। তো আমি ক্লাসটাকে শেষ করে দিচ্ছি এবং ক্লাসের কোডটা বলতেছি, একটু দাঁড়ান।